বিল এমন একটি জায়গা যা বর্ষাকালে পানিতে পরিপূর্ণ হয়ে যায়, আর শুকনোর মৌসুমে অর্থাৎ শীতের সময়ে এটা শুকিয়ে যায়। তখন বিলে বিভিন্ন ধরনের ফসলাদি চাষাবাদ করা হয়। বিলের কিছু কিছু জায়গায় গভীরতা এতটাই বেশি থাকে, কোথাও কোথাও কিছুটা পানি শুকনোর মৌসুমেও দেখা যায়। আজকে আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে কিন্তু হাজির হইনি। আজকে এই এপিসোডে সাতটি ঘটনা নিয়ে হাজির হয়েছে, আর ঘটনাগুলো কিন্তু বিলকে কেন্দ্র করে। আর এই 7টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সবার পরিচিত শেখ মিকাইল আহমেদ ভাই, যার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি মূলত 2টি বিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। একটা হচ্ছে ফোলের বিল আর একটা হচ্ছে কানা বিল। এই বিল দুটো কিন্তু এই শ্যামনগরেই অবস্থিত। আর এই ঘটনাগুলোর সিংহভাগ ঘটনাগুলো সংগ্রহ করেছেন উনি একজন ব্যক্তির কাছ থেকে, তার নাম মোহাম্মদ আবু বকর। তবে লোকজন তাকে বক্কার বলে ডেকে থাকেন। এই মিকাইল আহমেদ ভাইও তাকে বক্কার চাচা বলে ডাকেন, আমরা তাকে বক্কার চাচা বলেই সম্বোধন করব। এই বক্কার চাচা অত্যন্ত সাহসী একজন মানুষ। ছোটবেলা থেকেই মাছ ধরায় উনি বেশ পটু। ওনার বাড়ির পূর্ব পাশে প্রায় 200 গজ এগিয়ে গেলে ফোলের বিল পড়ে। এই ফোলের বিলের একটু আগে নিজামুদ্দিন নামে একজন ব্যক্তির কথা কিন্তু এর আগে আমরা বলেছিলাম, যার একটা সেচ পাম্প ছিল। এই ঘটনায় কিন্তু এই নিজামুদ্দিনের একটি বিষয় আমরা উল্লেখ করব, অর্থাৎ আজকের এই এপিসোডের যেই ঘটনাগুলো আমরা সাজিয়েছি এর মধ্যে একটি ঘটনা এই নিজামুদ্দিনকে কেন্দ্র করে ঘটেছিল। তো সেটা আমরা যাব। এই ফুলের বিলের সাথে ভয়ঙ্কর একটি ভিটা কিন্তু অবস্থান করছে। ভিটার উপর আবার অনেক আগের বড় তাল গাছ ছাড়াও অন্যান্য গাছও রয়েছে, অনেক আগে থেকে আর কি। গুজর ভিটার বামন, এই ঘটনাটি কিন্তু থার্সডে নাইটের 157তম এপিসোডে প্রচারিত হয়েছিল। সেখানে কিন্তু এই বিষয়টা বলা ছিল। এই বিলের অর্থাৎ এই ফোলের বিলের ভিটার দক্ষিণ পাশে 100 গজ দূরত্বে কানার বিল অবস্থান করছে। ফোলের বিলের চাইতেও নাকি কানার বিল বেশি ভয়ঙ্কর। কানার বিলে শোনা গেছে যে অনেক রাতে যদি কেউ যায় তাহলে নাকি সহজে বেঁচে ফিরতে পারতো না। কানার বিলে মানুষ মেরে বিলের ভেতরে মাথা নিচ দিকে গেড়ে রেখে পা উপরের দিকে দিয়ে রাখতো পিশাচেরা। এমন ঘটনা অনেক নাকি ঘটেছে। চলুন এবার মূল ঘটনায় চলে যাই। গ্রামের মানুষের মধ্যে কিন্তু আমরা অনেক একতা দেখি, একে অন্যের বিপদে এগিয়ে আসে। ওখানেও কিন্তু এমনটাই ছিল। বর্ষার সময় সকলে মিলেমিশে মাছ ধরতে যেতেন এই ফোলের বিলে। ফসলের সময় আবার যার যার যে জমি রয়েছে সেখানে কৃষকরা চাষবাস করতেন। এই ফোলের বিলের যে ভিটা, এই ভিটার পাশে 50 গজের মতো দূরত্বে একটা মাছের পুকুর রয়েছে। পুকুরের উপর একটি বাবলা গাছের মোটা ডাল হেলে পড়ে আছে। সেখানে এই বক্কার চাচা আর আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে চান মিয়া, এই দুজন বসে মাছ ধরতেন, কথা বলতেন। এই পুকুরে এই চান মিয়া উনি আবার মাছ চাষ করতেন। বলে রাখা ভালো, পুকুরের পাশে একটা ছন দিয়ে তৈরি কুঁড়ে ঘর ছিল। মাছ ধরার সময় বক্কার চাচা এখানে অবস্থান করতেন। মূলত বাঁশের চালার উপরে ছন দিয়ে তৈরি কুঁড়ে ঘর তৈরি করা হয়েছে ওখানে। চান মিয়া ও বক্কার চাচার মধ্যে সম্পর্কটা ছিল খুবই ভালো। চান মিয়ার একটি বোন ছিল বিবাহ উপযোগী। সে ছিল খুবই দুরন্ত প্রকৃতির একটি মেয়ে। সাধারণত দেখা যায় যে 10টা ছেলের মধ্যে 2টো ছেলে খুব দুরন্ত প্রকৃতির হয় বা তার থেকে বেশি হতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই পরিমাণটা কম। 100টা উঠতি বয়সী মেয়ের মধ্যে দেখা যায় যে গ্রামের ক্ষেত্রে আর কি 3-4 জন বেশ দুরন্ত প্রকৃতির হয়।
তো এই 3-4 জনের মধ্যে এই চান মিয়ার বোন ছিল একজন, খুবই দুরন্ত, খুবই চঞ্চল। বিবাহ উপযোগী হয়ে গেছে বয়স, তারপরও তার দুরন্তপনা কিন্তু কমে না। দিন কি রাত যে কোনো সময় সে ঘর থেকে বাইরে বের হয়ে যাবে, মাছ ধরতেও চলে যেত সে। তো এই বক্কার চাচার ছেলের বয়স আবার ছিল কম, ছোট। তো বক্কার চাচার ছেলে আর হচ্ছে এই যে চান মিয়ার বোন, যিনি বয়সে অনেক বড় ছিলেন বক্কার চাচার ছেলের থেকে, তো চান মিয়ার বোন মাঝে মাঝে কি করতো, এই বক্কার চাচার ছেলেকে সাথে নিয়ে যেত আর কি। রাতের বেলা যত চঞ্চল দুরন্তই হোক, রাতের বেলা চলাচল করতে গেলে সাথে একজন থাকলে তো একটু সাহসও একটু লাগে, তাই না? তো এই চান মিয়ার বোন বক্কার চাচার ছেলেকে সাথে নিয়ে যেতেন। আর যখন রাতের বেলা এই চান মিয়ার বক্কার চাচা মাছ ধরার জন্য থাকতেন সেখানে, তো বক্কার চাচারও তো খাবার দাবারের দরকার হবে, এই চান মিয়ারও খাবার দাবারের দরকার হবে। তখন চান মিয়ার জন্য তার বোন খাবার নিয়ে যেত, তার বোন আবার ডাক দিত ওই বক্কার চাচার ছেলেকে। তখন দুজনে মিলে এই দুইজনকে খাবার দিয়ে আসতেন, আবার বাড়িতে চলে আসতেন। তো চলুন ঘটনা কি ঘটেছিল সেটাই চলে যাই। তো যে ঘটনাগুলো বলবো এর অধিকাংশই কিন্তু প্রায় 20 বছরের বেশি সময় আগে। 2003 সাল, তখনও কিন্তু বক্কার চাচা বিয়ে করেন নাই। একদিন রাত আনুমানিক 8টার মতো বাজে আর কি, এমন সময় উনি মাছ ধরতে গিয়েছেন ওই ফুলের বিলে। উনি তো আগে থেকেই মাছ ধরেন, ছোটবেলা থেকেই। যখন ওনার 8-9 বছর বয়স তখন থেকেই ওনার মাছ ধরার নেশা। আর মাছ ধরতে উনি যখন যান তখন উনি তো দেখতে পান যে বিলের পাশে থাকা যে ভিটা, এই ভিটাটা তো উনি দেখতেই পান আর কি। তো ভিটায় নাকি উনি দেখতে পেতেন যে বড় বড় আগুনের গোলা দূর থেকে এসে ওই ভিটার উপরে পড়ে হারিয়ে যেত। উনি কিন্তু ওগুলো দেখতেন, একটুও ভয় লাগতো না। একবার হয় কি, শুকনো মৌসুমের পানি যখন শুকিয়ে গেছে অনেকটাই, কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি ছিল, ওই পানিগুলোতে কিন্তু অনেক মাছ পাওয়া যেত। ওইটাই কিন্তু মাছ ধরার উত্তম সময়, যারা আসলে মাছ ধরেন। অল্প পানিতে অনেক মাছ তখন চলে আসে। উনি সেই রাত্রে কি করেছেন, লম্বা একটা জাল আড়াআড়ি ভাবে ফেলেছেন, ফেলে 4টা খুঁটি বিভিন্ন দূরত্বে উনি গেড়ে দিয়ে ওই খুঁটির সাথে জালটা বেঁধে রেখেছেন। মূলত পানির স্রোতে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো ওই ধরনের জালে বাঁধত বেশি। উনি জাল ফেলে দিয়ে ছনের ঘরে বসে বিড়ি ফুঁকছিলেন। ওনার আবার বিড়ি খাওয়ার বেজায় নেশা ছিল। আর মাছ ধরার অপেক্ষায় রয়েছেন। রাত তখন 8:30 বেশি বেজে গেছে। ঠিক তখনই এই চান মিয়ার পুকুরের উপর একটা জিনিস দেখেন যে এই যে চান মিয়ার বোন, যে একদম ছোট থেকে খুবই দুরন্ত, চান মিয়ার বোনের মতো কেউ একজন বসে আছে ওই পুকুর পাড়ে। তো জ্যোৎস্নার আলোয় উনি দেখেন শরীরে মনে হচ্ছে স্বর্ণের অলংকার পরা রয়েছে। পুকুরের পাড়ে মানে পুকুরের পাড়ের একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুখ ফিরিয়ে, মানে এমন ভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, সাইড থেকে হালকা দেখা যাচ্ছে আর চাঁদের আলোয় অলংকারগুলো চকচক করছে, দূর থেকে দেখা যাচ্ছে আর কি। উনি প্রথমে মনে করেছিলেন যে এই চান মিয়ার বোন গহনা পরে দাঁড়িয়ে আছে, তোর কারণটা কি? আর এত রাত্রে চান মিয়ার বোন ছাড়া এইখানে আর কারো আসার সাহস নাই, বিশেষ করে কোনো মহিলা মানুষের, যেহেতু ছোটবেলা থেকে সে আসতো। আর ওই বক্কার ভাই তো উনি পরে বিয়ে করেছিলেন, মানে বক্কার চাচা তো পরে বিয়ে করেছিলেন। ওনার সন্তান যে খাবার দিয়ে যেত আর কি ওই চান মিয়ার বোনের সাথে এসে, বয়সে তো সে অনেক ছোট ছিল চান মিয়ার বোন থেকে। তো তখন তো আর বক্কার চাচা বিয়ে করেন নাই, তার ছেলেরও প্রসঙ্গ আর নাই তখন। তো ছোটবেলা থেকেই তো এই চান মিয়ার বোন এদিকে আসা যাওয়া করেন, কিন্তু সে তো কখনো এরকম স্বর্ণালঙ্কার পরে এখানে আসে না। আর রাতের বেলা সে ছাড়া এখানে কারো আসার সাহসও নাই, বিশেষ করে কোনো মহিলার, এটাও ওনার মাথায় আছে। কিন্তু এটা আসলে কে? হাব ভাব, উচ্চতা, মানে ওই সময় আর কি তার যতটুকু উচ্চতা ছিল বয়স অনুযায়ী, তখনও তো তার বিয়ের বয়স হয় নাই আর কি।
উনি চিন্তা করতেছেন কি ব্যাপার, এই মেয়েটা এইভাবে সাজুগুজু করে দাঁড়ায় আছে কেন। উনি দূর থেকে বলতেছে, এই এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, বিয়ে শাদী করবি নাকি, কারোর সাথে ভেগে যাওয়ার পরিকল্পনা আছে নাকি রে, তোর তো বিয়ের বয়স এখনো হয়নি, এই যা তাড়াতাড়ি বাড়িতে যা, তাহলে কিন্তু আমি চার মেয়েরা ডাকলাম। তো উনি মজা করে এরকম বলছিলেন আর কি। উনি চিন্তা করছিলেন যে ও হয়তোবা ডাক শুনে একটু ঘুরে তাকাবে, তারপর হয়তোবা তার আসার কারণ বলবে। এমনও হতে পারে যে সে বাড়ির থেকে সাজুগুজু করে এখানে এসে দাঁড়িয়ে আছে এমনিতেই, কিন্তু উনি মজা করে বলতেছেন আর কি, যেহেতু সম্পর্কে তার ভাতিজি হয়। কিন্তু এই মেয়ে তো পেছন দিকে ঘুরেও তাকায় না। এদিকে বক্কার চাচা একটা জিনিস চিন্তা করেন, যে চাঁদ মিয়ার বোন এখানে আসলো, আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদ না হয়, রাতের বেলা একা একা আসছে, এমনিতে আসছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম সাজুগুজু করে আসছে, কোনো একটা সমস্যা যদি হয়, এদিকে সম্পর্কে তো ভাতিজি হয়, উনি কি জবাব দেবেন, যেহেতু উনি দেখে ফেলেছেন। দেখি একটু কাছে যাই, মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠাই দিই। তো উনি ওদিকে এগিয়ে যাচ্ছেন, মানে ওই মেয়েটার দিকে, আর কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এই তুই কথা বলিস না কেন রে, এদিকে তাকাস না কেন, এভাবে দাঁড়া আছিস কেন, উল্টা দিকে ফিরে। উনি এগিয়ে যাওয়ার একটা পর্যায়ে মনে করেন, আচ্ছা এটা কোনো পিশাচ টিশাচ না তো, বিলের মধ্যে তো এরকম রূপ টুপ ধরে দাঁড়ায় থাকতে পারে। ওই চিন্তা করেই উনি আবার ঘুরে গিয়ে ওই সোনার ঘরের ভিতর থেকে একটা কাঁচি হাতে নিয়ে বের হয়েছেন। ওনার মাথায় কিন্তু ওই সময় ওই সেন্সটা হঠাৎ করে কাজ করেছিল, যার কারণে উনি আবার ঘুরে গিয়ে কাঁচি হাতে নিয়ে বের হয়েছেন। এরপর আবার কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এই কিরে, তুই এখনো দাঁড়ায় আছিস, বাসায় যাস না, আমি এত ডাকতেছি তুই শুনতে পাস না। এই বলতে বলতে যখন একদম কাছাকাছি চলে গেছেন, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওই সময় ওই মেয়েটা বক্কার চাচার দিকে ঘুরে তাকায়, ঘুরে তাকিয়ে সে এমন বিদঘুটে ভাবে খিলখিল করে হেসে দেয়, এই হাসি শোনার সাথে সাথে ওনার তো কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। আর তখন এই হাসির সাথে এমন একটা ভয়ঙ্কর জিনিস উনি দেখেছিলেন, যা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই মেয়েটার মুখের ভেতর থেকে আগুন বের হচ্ছে, অনেকটা আমরা সিনেমায় যেরকম দেখি যে ড্রাগনের মুখের ভিতর দিয়ে আগুন বের হচ্ছে, মনে হচ্ছে ওই রকম ভাবে আগুন বের হলো। এইটা দেখার সাথে সাথে উনি দুই চোখ বন্ধ করে ফেলেন। 5 সেকেন্ডের মতো উনি চোখ বন্ধ করেছিলেন, এরপর চোখ খুলে দেখেন যে ওই অবয়বটা আর নাই। উনি দ্রুত দৌড় দিয়ে সেই ছনের যে কুড়ে ঘর ওর ভিতরে গিয়ে বসে পড়েন, আর বিড়ি জ্বালিয়ে টানছেন আর ভাবছেন, এই এটা কি দেখলাম আমি। উনি ভেবেছিলেন যে এতটুকুই দেখেছেন, ঘটনা শেষ, কিন্তু না। ওনার কাছে মনে হলো যে কোন একটা শব্দ বাইরে থেকে আসছে, হতে পারে যে ওখানে চাঁদ মিয়া আসছে। এইটা দেখার জন্য উনি আবার ওই কুড়ে ঘরের দরজাটা ফাঁকা করে বাইরের দিকে তাকিয়েছেন। উনি তখন দেখতে পান চাঁদ মিয়ার পুকুরের উপরে যে বাবলা গাছটা, যেটা কথা আমরা শুরুর দিকে বলেছিলাম যে একটা ডাল ওই পুকুরের উপরের দিকে ঝুলে আছে বা ঝুলে থাকে আর কি, সেই ডালের উপর ওই যে যেই অবয়বটা একটু আগেই ভয়ঙ্কর ভাবে হেসে দিয়েছিল, ওই অবয়বটা ঠিক একই রকম শাড়ি স্বর্ণালঙ্কার পরা, উল্টো দিকে ঘুরে 2 পা ওই ডালের উপর ঝুলিয়ে বসে আছে আর গুনগুন করে গান গাচ্ছে। তবে কণ্ঠস্বরটা স্বাভাবিক মানুষের মতোই আর কি, ওরকম ভয়ঙ্কর না। আর এর চুলগুলো মনে হচ্ছে অনেক বড় বড়, চুলগুলো এত বড় যে ওই ডাল থেকে চুল ঝুলে পানি স্পর্শ তো করেছে, পানির উপরও চুলগুলো ভেসে আসছে, এমন একটা অবস্থা। উনি তো এটা দেখেছেন, তখন উনি কি করেছেন, ওই ছনের ঘরের ভিতর থেকেই সাহস করে গালিগালাজ করা শুরু করেছেন। ওনাদের ধারণা ছিল গালিগালাজ করলে নাকি এই পিশাচ শ্রেণীর জিনগুলো কোনো ক্ষতি করতে পারে না, চলে যায়, কিন্তু ভয় পাওয়া যাবে না। গালিগালাজ তো করেই যাচ্ছেন, একটা পর্যায়ে দেখলেন যে ওই অভাবটি আবারও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। এবার বক্কার চাচা মনে মনে একটু স্বস্তি পেলেন, যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু এর বেশ কিছুক্ষণ পর ঘটলো অন্যরকম একটি ঘটনা।
উনি বিলের মধ্যে যে লম্বা জাল 4টা খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন, উনি দেখতে পেলেন বড় কোনো মাছ যখন জালে বাঁধলে নড়ে ওঠে, পানির মধ্যে ওই জালগুলো নড়াচড়া করে, তারপর মাছগুলো লেজ দিয়ে বাড়ি যেতে থাকে। তো ওই রকম হচ্ছে ওইখানে, এটা উনি দেখতে পান। চাঁদের আলোতে বা জ্যোৎস্নার আলোতে উনি দেখতে পেয়েছিলেন। আর এরকমটা দেখে তো উনি অভ্যস্ত। উনি এটাও দেখছেন যে নিচ থেকে বুদবুদ উঠছে, মনে হচ্ছে বড় কোনো মাছ ওখানে পড়ে গেছে ওনার ওই পাতা জালে। উনি চিন্তা করছেন বড় টাইপের হয়তো বা কোনো শোল মাছ হবে। উনি সাথে সাথে ছনের কুড়ে ঘর থেকে বের হয়ে যান এবং জালের কাছেও চলে যান খুবই দ্রুততার সাথে। জালের কাছে গিয়ে জাল উঁচু করে দেখেন মাছ তো দূরের কথা, একটা চুনো পুটিও বাঁধে নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, তাহলে কি দেখলাম। ওই সময় উনি আবার দেখেন কি, যে উনি যেই জায়গাতে জালটা উঁচু করেছিলেন ওখান থেকে আরেকটু দূরে আরেকটা খুঁটি রয়েছে না, ওই একই জাল, ওই খুঁটির কাছে মনে হচ্ছে একই রকম ভাবে সেখানে নড়ছে, সেখান থেকে বুদবুদ উঠছে। উনি চিন্তা করলেন এখান থেকে মাছটা সরে গিয়ে হয়তো ওখানে গেছে। এই চিন্তা করে উনি আবার ওই খুঁটির কাছে গিয়েছেন, দেখেন ওই খুঁটিতেও একই অবস্থা, সেখানে একটা চুনো পুঁটিও ধরা পড়েনি। তখন আবার দেখেন যে আর একটা খুঁটির কাছে এরকম হচ্ছে। উনি আবার ওখানে যান, আবার ওখানে গিয়ে দেখেন একই রকম অবস্থা। তখন উনি বুঝতে পারেন না রে, এটা তো স্বাভাবিক কোনো বিষয় বলে মনে হচ্ছে না। মাছ ধরা দীর্ঘ অভিজ্ঞতায় ওনার কাছে তো এমন কখনোই মনে হয় নাই। এটা যে একটা ভয়ঙ্কর ঘটনা উনি তখন বুঝতে পারলেন। আর যখনই উনি বুঝতে পেরেছেন তখনই মনে হলো পানির নিচ থেকে কোনো একটা হাত ওনার পা যেন খপ করে ধরে ফেলেছে আর ওনাকে পানির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি একটা খুঁটির কাছাকাছি ছিলেন, তো খুঁটিটা ধরে ফেলেছেন। পানির নিচ থেকে এমন হ্যাঁচকা টান দিচ্ছে ওনাকে পানির ভেতরে নিয়ে যাবে। ওখানে তো পানি খুব বেশি না, কোমর পর্যন্ত পানি, কিন্তু তারপরেও পানির ভেতরে নিয়ে যদি কাউকে চেপে ধরা হয় সে তো নিঃশ্বাস নিতে পারবে না। ওই সময় আল্লাহর কি অশেষ রহমত, এই যে চান মিয়া সে টর্চ লাইট মারছে এই বক্কার চাচার দিকে, বলে বক্কার, এই বক্কার কি রে, কি হইলো, ওরকম করতেছিস কেন, বড় মাছ পাইছিস নাকি? তখন আবার ওই বক্কার চাচা বলে, এই তুই তাড়াতাড়ি এদিকে আয়, অনেকক্ষণ ধরে তোর বোনের সুরত ধরে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল একটা পিশাচ জিন, তুই তাড়াতাড়ি আয়, আমাকে এখন পানির মধ্যে নিয়ে গেল। তো এই কথা যখনই বলেছেন সাথে সাথে তো ওই যে চান মিয়া উনি দৌড়ে চলে এসেছেন পানির ওইটুকু গভীরতায়। যখনই নেমে ওনাকে টাচ করেছেন সাথে সাথে এই বক্কার চাচার কাছে মনে হলো যে ওই হাতটা তাকে ছেড়ে চলে গেল। বক্কার চাচা উনি তো উপরে ওঠেন, চান মিয়াকে ধন্যবাদ জানান যে আল্লাহর অশেষ রহমতে তুই যদি এখন না আসতেই আমাদের এখন কি পরিণতি হতো তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর সব ঘটনা খুলে বলেন যে কিভাবে ওনার বোনের সুরত ধরে এভাবে এসেছিল, মনে করছেন যে তারই বোন। উনি বলতেছেন যে আমার বোন তো ঘরে ঘুমায়, ও আজকে সন্ধ্যার পরপরই ঘুমায় পড়ছে, আর এই জন্য আমি রাতের বেলা একবারে খাওয়া দাওয়া শেষ করে আসলাম, যেহেতু রাতের বেলার খাবার দিতে কেউ আসবে না এই জন্য আমি খাওয়া দাওয়া করে আসছি, এই হয়ে গেছে। তখন এই চান মিয়া উনি একটা বুদ্ধি দেন যে তুই কি গালিগালাজ করছিলি? তখন ওই বক্কার চাচা বলেন যে আমি এই গালিগালাজ করছিলাম। তখন চান মিয়া বলেছিলেন যে গালিগালাজের পরিমাণ আরো বাড়াই দিতি, তাহলে এরা চলে যেত। মানে এটা ওনাদের একটা বিশ্বাস যে গালিগালাজ করলে নাকি এই দুষ্টু শ্রেণীর জিনেরা কোনো ক্ষতি না করে চলে যায়। তো ঘটনা এখানে এই পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার্স, এই যে গালিগালাজ করলে যে জিন চলে যায়, কাছে আসে না, এটা যে আসলে সবসময় সত্য হয় না এর প্রমাণ কিন্তু এর আগেও বিভিন্ন ঘটনা আমরা পেয়েছি। এই কথার উপর আমল করতে গিয়ে অনেকেই গালিগালাজ করে কিন্তু ভয়ঙ্কর বিপদেও পড়েছে। বিপদে পড়ার কথা ছিল না, তারপরও বিপদে পড়েছে। তো যাই হোক, আমরা এই কাজটি করব না, গালিগালাজ করে বিপদ বাড়াবো না। চলুন এবার চলে যাই পরের ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল নিজাম ভাইয়ের সাথে, যার সেচ পাম্প রয়েছে। আমরা শুরুতে বলেছি নিজাম ভাইয়ের একটি ঘটনা রয়েছে, তো নিজাম ভাইয়ের ঘটনাটি আমরা বলে শেষ করি, এরপরে আবার বক্কার চাচার ঘটনায় যাব। তবে নিজাম ভাইয়ের সাথে ঘটনাটি ঘটলেও
ঘটনাটি কিন্তু আবার বলেছেন বক্কার চাচা। সেই হিসাবে এই এপিসোডের সবগুলো ঘটনাই বক্কার চাচা বলেছেন আর কি। তো ঘটনাটি আসলে কোন সালে ঘটেছিল এইটা বক্কার চাচা নির্দিষ্ট করে বলতে পারেন নাই। তো ফসলের মৌসুমে এই নিজাম ভাই উনি তো মানুষদেরকে ভাড়ায় পানি সেচ দিতেন আর কি, মানে ওনার সেচ পাম্প দিয়ে পানি দেবেন, ওই জমির মালিক ওনাকে কিছু একটা টাকা দিবেন বা ফসল দিবেন, এরকম একটা চুক্তি হতো। একদিন সন্ধ্যার পর একটা ফসলের জমিতে পানি দেওয়ার দায়িত্ব পড়েছেন এই নিজাম ভাইয়ের ঘাড়ে। তো নিজাম ভাই সন্ধ্যার পরে ফসলের জমিতে কতটুকু পানি দেওয়া হয়েছে সেটা দেখার জন্য ওই ফুলের বিলের সেচ পাম্পের কাছে গিয়েছেন। নিজাম ভাই তখন একাই গিয়েছিলেন। পাম্পের কাছে যাওয়ার কিছুক্ষণ পরে নিজাম ভাইয়ের কানে ওই ফুলের বিলের পাশে থাকা একটা ভিটার ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে, মনে হচ্ছে কোনো বাচ্চা কান্নাকাটি করছে। নিজাম ভাই পরক্ষণে দেখার জন্য সেচ পাম্প থেকে ভিটার উপরে কে কাছে সেটা দেখতে গিয়েছেন। নিজাম ভাই ওখানে গিয়ে দেখতে পান একটা বাচ্চা, কালো কুচকুচে অবয়ব, বয়স 8 থেকে 9 বছরের মতো হবে। তো ভিটার উপরে থাকা একটা শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তো নিজাম ভাই ওই বাচ্চা অবয়বটাকে উদ্দেশ্য করে বলছে, কে তুমি, কি হয়েছে তোমার, বাড়ি কোথায়, তুমি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছো কেন? তো এরকম ভাবে বলছেন উনি, মূলত মানবতার দৃষ্টিতেই উনি সেটাকে বিবেচনা করে ওখানে গিয়েছিলেন। এত রাত্রে কে সেখানে যায়, অনেক সময় হয় কি অনেক কৃষকদের সাথে তাদের বাচ্চা কাচ্চা আসে, তো কৃষকরা যখন মাঠে কাজ করেন বাচ্চা কাচ্চা আশেপাশে খেলাধুলা করে, যখন ফসল বোঝাই করে, বিশেষ করে মাথার উপর ফসল বোঝাই করে কৃষকরা হাঁটতে থাকেন, তো দুপাশে অনেক সময় ফসলগুলো ঝুলে পড়ে, যার কারণে কৃষকের পক্ষে বারবার আসলে ঘুরে দাঁড়িয়ে দেখা পসিবল হয় না যে বাচ্চাটা কোথায় গেল। তো উনি তো ওনার মতো করে হেঁটে যান, অনেক সময় বাচ্চারা পেছনে পড়ে যান, আবার দেখা যাচ্ছে একই সাথে কয়েকজন হেঁটে যাচ্ছেন, অনেক বাচ্চা হয় কি তার বাবা মনে করে অন্য লোকের পিছু পিছু হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যায়, এমন ঘটনা কিন্তু ঘটে। নিজাম ভাই মনে করেছেন যে এই বাচ্চাটা মনে হয় তার বাবার সাথে যেতে পারে নাই, আসছিল মাঠের ভিতরে, পথ হারিয়ে কান্নাকাটি করছে। আর তখন তো সন্ধ্যার পর পর, আসলে এমন না যে অনেক রাত, ওনার এই মনে আসাটা কিন্তু একদম স্বাভাবিক, কারণ সন্ধ্যার পরে এটা হইতেই পারে, সন্ধ্যার সময় তো কৃষকরা তাদের বাড়িতে চলে যান, তখন তো কোনো বাচ্চা হারাইতেই পারে। ওই চিন্তা থেকে উনি আসলে গিয়েছেন যে কোন বাচ্চাটা হারাই গেল, হারে দেখি ওকে খুঁজে বাসায় পাঠাই দিই। তো নিজাম ভাই যখন ওই বাচ্চাকে এরকম বলছেন, বারবার বলছেন, এরপরে হয় কি হঠাৎ করে বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। কান্না থামানোর পর হয় কি, এই যে বাচ্চাটা যেখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল একটা লাফ দেয়, এক লাফে শেওড়া গাছের উপরে উঠে যায়। মানে বানর যেভাবে গাছে ওঠে এইভাবে না, বানর তো লাফিয়ে লাফিয়ে গাছে ওঠে, লাফিয়ে একটু উচ্চতায় ওঠে, তারপর আরেকটু লাফ দেয়, তারপর আরেকটু লাফ দেয়, এইভাবে। কিন্তু না, এই বাচ্চাটা মনে হয় নিচ থেকে এমন একটা লাফ দিলে এক লাফে উপরে উঠে গেছে। এইটা যখনই উনি দেখেছেন, দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়েছেন। উনি দেখেন ওই বাচ্চাটা উপরে উঠে খিলখিল করে বিশ্রী ভাবে হেসে দিয়েছে, এমন বিশ্রী হাসি। এইটা দেখার পর নিজাম ভাই ভীষণ ভয় পেয়ে যান, আর আল্লাহ গো বলে দিয়েছেন এক দৌড়। নিজাম ভাইয়ের বাড়িটা কাছাকাছি ছিল, উনি তো বাড়িতে পৌঁছে গেছেন। বাড়িতে পৌঁছে যে উনি অজ্ঞান হয়ে গেছেন বিষয়টা তা না, এই বিষয়টা খুলে বলেন। এর কিছুক্ষণ পর নিজাম ভাই তার এক বড় ভাইকে সাথে নিয়ে এসে ওনার পাম্পটি বন্ধ করে আবার বাড়িতে চলে যান। ওই রাতে আর পাম্প চালান নাই। আর রাতের বেলা যদি পাম্প চালানোর প্রয়োজনই পড়তো তাহলে উনি সাথে করে কাউকে নিয়ে আসতেন, মানে সবসময় সাথে কাউকে রাখার চেষ্টা করতেন এই ঘটনার পর থেকে আর কি। তো এটাই ছিল ঘটনা নিজাম ভাইয়ের সাথে ঘটে যাওয়া। তো চলুন এইবার আর একটা ঘটনায় যাই। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল এই ব্যক্তিটা মূলত শূকর পালত। আমরা বিভিন্ন সময় দেখেছি শীতকালে যারা শূকর পালে, শূকরের পাল নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, খাল বিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, শূকরগুলা নিয়ে এগুলো চড়ায় বেড়ায়, তারপর আবার তাদের গন্তব্যে চলে যায়। বর্ষাকালে তাদেরকে খুব একটা দেখা যায় না, শীতকালে দেখা যায়। বিশেষ করে নভেম্বর মাস থেকে তাদের যাত্রা শুরু হয়, মার্চ মাসের শুরু পর্যন্ত তারা এরকম শূকর চড়িয়ে বেড়ায়।
তো এরকম শূকর চড়িয়ে বেড়ায় এক ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছিল এই ফুলের বিলে। এটা বক্কার চাচা বলেছেন। প্রতি বছরই এই শূকর চড়ানোর দল শূকর নিয়ে এদিকে আসতো। এই ফুলের বিলের ভিটার কাছে একটা চর আছে, এই চরের উপরে মূলত এই শূকরগুলো নিয়ে তারা অবস্থান করত। এই শূকরের যে চড়ানোর কাজ, এই কাজটা কিন্তু বেশ কঠিন বলতে হবে। শত শত কিলোমিটার হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যান। তো ওই দলে 6 থেকে 7 জন ব্যক্তি ছিল, শূকরের সংখ্যাও অনেক ছিল। তো রাতে তো তারা একটা জায়গায় অবস্থান করতেন, আবার সকালবেলা এই পালগুলো নিয়ে ওনারা চড়াতে চলে যেতেন। তো সেই রাত্রে ওই দলের একজন ব্যক্তি রাতের বেলা শূকরগুলো পাহারা দিচ্ছিল, রাত জেগে জেগে। মানে একজন ব্যক্তির দায়িত্ব থাকে সে কোন রাত্রে পাহারা দেবে, অন্যরা সবাই ঘুমাবে। তো বাকি লোকেরা ঘুমিয়েছিল। পাহারা দিতে দিতে গভীর রাত্রে ঘটল একটি ভয়ঙ্কর ঘটনা। ফুলের বিলের সেই ভিটা থেকে, ওই যে নিজাম ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল যে ভিটায়, যেই অংশে আর কি, সেই অংশ থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ওই ব্যক্তি শুনতে পান। তো এই ব্যক্তিও কিন্তু ঠিক একই রকম ভাবে চিন্তা করেছে যে অনেক সময় রাতের বেলাও কেউ কেউ কাজ করতে আসেন, কোনো কোনো কৃষকরা কাজ করতে আসেন, সারাদিনে কাজ শেষ হয় নাই, এই জন্য কাজ করতে আসেন। উনি চিন্তা করলেন হয়তোবা এমন কোনো কৃষকের বাচ্চা হয়তোবা হারিয়ে গেছে। যেহেতু এই যে শূকর চড়ানোর দল, ওনারা এর আগেও এখানে এসেছেন। এখানে এসেছেন বলতে এই এলাকায় এসেছেন, এই ফুলের বিলের এখানে এই দলটা প্রথম এসেছে আর কি। কিন্তু অন্যান্য আশেপাশের এরিয়াতে ওনারা আসছেন, যার কারণে এই এরিয়ার কিছু কিছু লোকজনের সাথে তাদের পরিচয় আছে। আর এখানে আসলে মানুষজন কিভাবে আসা যাওয়া করে সেই সম্পর্কে তাদের কিছুটা ধারণা আছে। তো ওই ব্যক্তি ওই চিন্তাটাই করেছেন যেটা যে নিজাম ভাই করেছিলেন, যে আরে এই বাচ্চাটা মনে হয় হারাই গেছে। তো উনি ওই পাহারা বাদ দিয়ে ওই ভিটার দিকে আগাতে থাকেন, ওই কান্নার শব্দ কোন দিক থেকে আসে সেই দিকটা ফলো করতে করতে। ভিটার কাছাকাছি যখন গিয়েছেন তখন ওই ব্যক্তিরা দেখতে পান যে ওই নিজাম ভাইকে যেভাবে ভয় দিয়েছিল এই 8-9 বছরের বাচ্চা, এরকম আর কি, ঠিক সেম টাইপের একটা বাচ্চা এবারে তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। নিজাম ভাইয়ের বেলায় তো শেওড়া গাছের নিচে দাঁড়িয়েছিল, এইটা আবার তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, তাল গাছের নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো ওই লোকটা নিজাম ভাইয়ের মতোই একই রকম ভাবে জিজ্ঞেস করছে, ও মনা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে আসলা কিভাবে? যেই না এটা বলছেন তখনই ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। ওই বাচ্চাটা ওই ঠিক নিজাম ভাইয়ের ঘটনার মতোই এক লাফ দিয়ে তাল গাছের একটা ডালের উপর উঠে যায়, আর ওই ডালের উপর উঠে দাঁড়িয়ে খিলখিল করে হেসে দেয়, আর অদ্ভুত ভাবে নাকি নাচতে থাকে। তখন নাকি ওই ভিটার আশেপাশে যতগুলো গাছ রয়েছে মনে হচ্ছে প্রচন্ড ঝড়ে ওই গাছগুলো নুয়ে পড়ছে, ভেঙে পড়বে এখনই এমন একটা অবস্থা। কিন্তু ওই ঝড়ের যে বাতাস, এই বাতাসটা এই ব্যক্তির গায়ে লাগছে না। ওই সময় হয় কি, এই ব্যক্তির পেছনে মনে হলো কোন একটা জিনিস আছে, গড়গড় গড়গড় শব্দ করছে। এই শব্দটা যখন উনি পেয়েছেন, এরপরে মনে হলো গরম একটা বাতাস এসে তার গায়ে লাগলো। তখন উনি পেছন দিকে ঘুরে তাকান, উনি দেখেন যে তাল গাছের মতো বিশাল লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ওই জিনিসটাই ভয়ঙ্কর ভাবে গড়গড় শব্দ করছে। উনি তখন ডানে কিংবা বায়ে কোনো একদিকে দৌড় দিয়েছিলেন। এক দৌড়ে উনি ওনার যে স্থান সেখানে চলে গিয়েছিলেন। ওনার সঙ্গী সাথীরা তো তখন ঘুমাচ্ছিল একটা ছোট্ট তাঁবুর মতো করে। তো ওই তাঁবুটার সামনে গিয়েই উনি মুখ থুবড়ে পড়ে যান আর চিৎকার করে ডাকতে থাকেন তাদেরকে, হে আমারে বাঁচারে, তাড়াতাড়ি তোরা এদিকে, আমি শেষ, আমি শেষ রে, আমারে ওরা মেরে ফেলবে, এরকম ভাবে বলছিল। এদিকে এই লোকগুলো তো ঘুম ভেঙে যায়, তারা আসে, এই কি হয়েছে কি হয়েছে। তো ওই লোকটা তখন অজ্ঞান হয়ে যায়। তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে, বলতে পানি ঢেলেছে মাথায়, একটা পর্যায়ে তার জ্ঞান ফেরানো হয়। এরপর ওই লোকটা কি দেখেছে এটা বলেন।
এর পরের দিন অবশ্য ওনারা ফুলের বিলের এই সাইডটা থেকে চলে গিয়েছিলেন, কারণ ওই লোকটা কোনোভাবেই এখানে আর ডিউটি করবে না। তখন ওনারা অন্য সাইডে চলে গিয়েছিলেন। এই লোকটা চলে যাওয়ার পর উনি নাকি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এরপর থেকে কিন্তু এই ফুলের বিলের আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু জানতে পারেন না যে ওই লোকটার সাথে আসলে কি হয়েছিল, কারণ ওনারা তো আসলে এক জায়গায় থাকেন না, ওই সময় জানতে পারেন নাই। পরবর্তী বছর এই সেম দলটাই নাকি আবার এই ফুলের বিলে এসেছিল শূকর চড়ানোর জন্য। তখন এলাকার লোকজন জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার, তোমাদের দলে সেই লোকটা কই, যে লোকটা গত বছর ভয় পাইছিল? তখন ওই দলে থাকা ব্যক্তিরা জানান একটা দুঃখজনক খবর। সেটা হচ্ছে, যখন ওই রাত্রে ভয় পায়, মানে গত বছর ওই রাত্রে ভয় পায়, ভয় পাবার পর সে বাড়িতে চলে যায়, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সে কোনোভাবেই আর ডিউটি করতে পারছিল না। বাড়িতে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে সে মারা যায়। তার নাকি জ্বর এসেছিল, কোনোভাবেই জ্বর ভালো হচ্ছিল না। সে তার মতো করে ঝাড়ফুঁক করিয়েছিল, তার পরিবাররাও বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল এই সময়ের মধ্যে, কিন্তু সে আর বাঁচে নাই। আর তার নাকি প্রচন্ড পেটে ব্যথা হয়েছিল, একে তো জ্বর, তারপর পেটে ব্যথা, এভাবেই উনি মারা গিয়েছিলেন। এই লোকটার ঘটনা শুধু বক্কার চাচা না, ওই এলাকার অনেকেই নাকি জানেন যে এই শুকরপালা এই ব্যক্তির সাথে কি ঘটনা হয়েছিল আর কি। নিজাম ভাই তো আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন, কিন্তু এই ব্যক্তিটা এতটাই ভয় পেয়েছিলেন যে উনি আর আসলে বাঁচতে পারেন নাই। হয়তো উনি ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন। এই ধরনের ভয়ের খোলে পড়ে গেলে এমন একটা অবস্থা হয়, মানসিকভাবে মানুষ ভেঙে পড়ে, তাকে বাঁচানোটা অত্যন্ত কঠিন হয়ে যায়। হতে পারে এমনটাই ওই ব্যক্তির সাথে হয়েছিল। এবারে যে ঘটনাটি বলবো, ঘটনাটি শুরু হয় বহু আগে। সোহেলের নানার বাবা ছিলেন তৎকালীন একজন কবিরাজ। এলাকার মানুষ তার কাছে ঝাড়ফুঁক নিত, বিভিন্ন সমস্যার তদবিরও সে দিত। নিজের এলাকা সহ আশেপাশের এলাকায় তার কবিরাজি বেশ একটা সুনাম ছিল। সোহেল তার নানার বাবার নামটি বলতে নিষেধ করেছেন, তাই তার নামটি এখানে বলা হচ্ছে না। কবিরাজি করতে গেলে মানুষের অনেক জিনের সাথে কিন্তু লড়াই করতে হয় এবং খুব সাবধানে চলাফেরা করতে হয়, তা না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। সোহেলের নানার বাবার উপর অনেক অভিশপ্ত জিন কিন্তু খুবই ক্ষিপ্ত ছিল, অনেক শক্তিশালী জিনকে উনি শত্রু বানিয়েছিলেন। আবার তার অনেক ভালো জিন ছিল যারা তার কথা শুনতো, মানুষের উপকার করত। সোহেলের নানার বাবা মারা যাওয়ার আগে সোহেলের নানাকে অনেক কিছু শিক্ষা দিয়ে যান, যাতে করে এই কবিরাজি বিদ্যা তার পরের প্রজন্ম ধরে রাখতে পারে। সোহেলের নানার নাম ছিল ইদ্রিস আলী। তিনি ছোটবেলা থেকেই খুব সাহসী এবং ডানপিটে ছিলেন। কোনো কাজকে তিনি ভয় করতেন না এবং কোনো কাজে উনি পিছেও থাকতে পছন্দ করতেন না। তার এই স্বভাব এবং আচরণ দেখে ইদ্রিস আলীর বাবা তাকে তার কবিরাজি শিক্ষার অনেক কিছু শিখিয়েছিলেন। বয়সের ভারে ইদ্রিস আলীর পিতা মারা গেলে ইদ্রিস আলী বাবার কবিরাজি বিদ্যা শুরু করেন। তার কাজ ভালো দেখে মানুষ তার কাছে বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আসতে থাকেন। এইভাবেই চলতে থাকে দিন। ইদ্রিস আলীর 2 ছেলে আর 4 মেয়ে। সোহেলের মা মেয়েদের ভিতর মেজো। সোহেলের নানা মানে ইদ্রিস আলী তার বাড়ি থেকে কিছুটা দূরে বড় একটা জায়গা তার ছিল আর কি, সেখানে চারপাশে মাটি দিয়ে উঁচু করে ভেতরে পুকুরের মতো কেটে মাছ চাষ শুরু করেন। প্রতি বছর মাছ চাষে তার বেশ লাভ হতে থাকে। তার পুকুরেও প্রচুর মাছ, যেমন রুই, কাতল, মৃগেল, এই ধরনের বিভিন্ন ধরনের দেশি মাছ, তারপরে যেগুলো চাষের মাছ, এইগুলো কিন্তু ছিল। ঘটনাটি যখন ঘটে তখন সাল আনুমানিক 75 থেকে 80 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে। ইদ্রিস আলী খেয়াল করেন তার পুকুরের মাছ দিন দিন কমে যাচ্ছে। তিনি স্বাভাবিকভাবে একটু চিন্তায় পড়ে যান। তার পুকুরের মাছ চুরি হয়ে যাচ্ছে কিনা এটা উনি ভাবতে থাকেন। বিষয়টা তার ছেলে, বউ, অন্যদের সাথে শেয়ার করেন। তখন এসব কথা শুনে ইদ্রিস আলীর বউ বলে, তাহলে পুকুরটা পাহারা দেয়া যাক। এটা শুনে ইদ্রিস আলী বলে, তাহলে কাল থেকে আমি আর আমার বড় ছেলে পুকুর পাহারা দিব। যে কথা সেই কাজ। পরদিন রাতের খাওয়া দাওয়া সেরে ইদ্রিস আলী আর তার বড় ছেলে পুকুর পাহারার জন্য একটা টর্চ লাইট আর একটা দা নিয়ে বেরিয়ে পড়ে। দা নিয়ে বেরোনোর কিন্তু উদ্দেশ্য ছিল, কারণ হচ্ছে রাতের বেলা অনেক সময় সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী হুট করে আক্রমণ করতে পারে, যারা লাঠি দেখে ভয় পায় না।
তখন ওই দা দিয়ে শায়েস্তা করতে হয়। মূলত এই জন্যই রাত্রেবেলা দা নিয়ে বেরোনো। আর তাছাড়া অনেক সময় হুট করে ডাকাতের আক্রমণ হতে পারে, আর ডাকাতটা কিন্তু দেশি অস্ত্রে সজ্জিত থাকে, এই জন্য মূলত দা হাতে নিয়ে রাতের বেলা অনেকেই বের হতেন। তো ওনারাও এটাই করেন। তো এভাবে তারা কয়েকদিন পুকুর পাহারা দেন, কিন্তু তাদের চোখে কোনো কিছু ধরা পড়ে না। যেহেতু কয়েকদিন মাছ কমছে না বলে তার কাছে মনে হলো, এরপর ওনারা পাহারা দেওয়া বন্ধ করে দেন, আর রাতের বেলা তো ওনারা কিছু দেখেন নাই। এরপর কেটে যায় কয়েকটা দিন। ইদ্রিস আলী আবারও খেয়াল করেন তার পুকুরের মাছ কমছে। তিনি বিষয়টা কিছুটা অনুমান করতে পারেন, যেহেতু তিনি গ্রামের মানুষের কাছে একজন কবিরাজ হিসেবে পরিচিত, আর কবিরাজি বিদ্যাও টুকটাক শিখেছিলেন। প্যারানরমাল জিনিস কিছু ঘটলে সেটা আগে থেকেই কিছুটা হলো আঁচ করতে উনি পারতেন। বিষয়টা ইদ্রিস আলী তার বউয়ের সাথে আলোচনা করে। তখন তার বউ বলে, আজকে রাত্রে আমিও তোমাদের সাথে যাব পুকুর পাহারায়, দেখবো ঘটনাটা কি। ইদ্রিস আলীর বউ, উনিও কিন্তু অনেক পরহেজগার একজন মহিলা ছিলেন। এই ঘটনার সময় সোহেলের মায়ের বয়স 6 কি 7 বছর ছিল। তিনিও এই ঘটনা সম্পর্কে অবগত আছেন। তো ওই দিন রাতে ইদ্রিস আলী এবং তার বউ আর তার বড় ছেলে মিলে রাতের খাবার শেষ করে পুকুর পাহারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই দিনে একটা 3 ব্যাটারি টর্চ আর একটা দা নিয়ে তারা যান পুকুরের কাছে। পুকুরের কাছে গিয়ে তারা পাহারা দিচ্ছেন। পুকুরের আশেপাশে কোনো বাড়িঘর নেই। তখনকার সময় এত ঘনবসতি বা এত ঘর বাড়িও ছিল না। ইদ্রিস আলী, তার বউ এবং তার বড় ছেলে মিলে পাহারা দিচ্ছে। রাত তখন গভীর, কয়টা বাজে ঠিক তারা অনুমান করতে পারেন নাই। হঠাৎ ইদ্রিস আলীর বড় ছেলে খেয়াল করে পানিতে শব্দ হচ্ছে হালকা ভাবে, মানে হালকা শব্দ আসছে আর কি। তখন কিন্তু জ্যোৎস্না রাত ছিল। সোহেলের মামাও কিন্তু পুকুরের চারদিকে তাকিয়েছিল। এখন সোহেলের মামা বলছে এই কারণে, এই যে ছেলেটা, মানে ইদ্রিস আলীর ছেলেটা তো সোহেলের মামা হয় আর কি। তো সোহেলের মামা পুকুরের চারপাশে তাকিয়ে তার চোখ পুকুরের এক কোনায় আটকে যায়। ইদ্রিস আলীর ছেলে মানে সোহেলের মামা জ্যোৎস্নার আলোয় দেখে সাদা শাড়ি পরা একটা মহিলা, এই মহিলা অবয়বটা পুকুরের দিকে মুখ করে বসে কি যেন করছে। তখন ইদ্রিস আলীর ছেলে তার বাবার মাকে বিষয়টা দেখায়, এই দেখো দেখো ওই জিনিসটা কি। ইদ্রিস আলী কবিরাজ হওয়ায় বিষয়টা দেখেই বুঝে ফেলে জিনিসটা কি হতে পারে। তখন ইদ্রিস আলী তার ছেলে আর বউকে বলে, ওখানে কারও যাওয়ার দরকার নাই, আমরা এখানে বসে আছি, এখানে বসে দেখি যে কে মাছ চুরি করে, ওই জিনিসটা করেটা কি। হুট করে কোনো কিছু করা ঠিক হবে না। আর এই বিষয়টা ইদ্রিস আলীর বউ আর ছেলে তখনও বুঝতে পারেনি যে এই বিষয়টা স্বাভাবিক কিছু না। চিন্তা করেছে যে উনি এমনিতেই হয়তো বিষয়টা বলেছেন অন্য কিছু চিন্তা করে, কারণ ওইটা দেখে কিন্তু অস্বাভাবিক কিছু মনেও হচ্ছিল না। এদিকে ইদ্রিস আলীর ছেলে মানে সোহেলের মামা ওই মহিলাকে দেখে আর তার পানিতে শব্দ করা দেখে বুঝতে পারে সে পানি থেকে মাছ তুলে তুলে খাচ্ছে। সোহেলের মামা এই মাছ ধরা দেখে রাগে ক্ষোভে তার মাথায় আর কোনো কিছু ছিল না। একটু আগে তার বাবা যে নিষেধ করেছে এই বিষয় তার আর মাথায় নেই। তখন তার হাতে থাকা দা নিয়ে ওই মহিলা অবয়বের দিকে দৌড়াতে শুরু করে। ইদ্রিস আলী তার ছেলের দৌড় দেখে সে বলতে থাকে, এই থাম বাবা থাম, ওদিকে যাস না, চলে আয় চলে আয়, খবরদার যাস না। কিন্তু সোহেলের মামা মানে ইদ্রিস আলীর ছেলে রাগে ক্ষোভে দৌড়াতে থাকে, তার বাবার কথা সময় শুনছে না। মহিলা অবয়বের কাছাকাছি যখন সে পৌঁছায় তখন সে কি করে, ওই মহিলা অবয়বের বিশাল চুল অনেক দূর অবধি কিন্তু মাটিতে পড়েছিল, মানে ওই মহিলা অবয়বের চুলটা ছিল অনেক বড়, সে যেখানে বসেছিল তার মাথার চুল পেছন দিকেও কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল। সোহেলের মামা রাত হয় খেয়াল করতে পারেনি যে সে আসলে ওই চুল ছড়িয়ে বসে আছে, আর তার চুল মাটিতে বিশাল জায়গা নিয়ে পড়ে আছে, এটা উনি বুঝতে পারেনি। ইদ্রিস আলীর ছেলে ওই অবয়বের কাছাকাছি যেতে ওই অবয়বটি কি করেছে, তার চুল দিয়ে সোহেলের মামাকে অজগর সাপের মতো পেঁচিয়ে উঁচু করে জোরে মেরেছে এক আছাড়। নর্মালি চুলের সাথে কিন্তু মানুষের কোনো স্নায়ু থাকে না, চুল কিন্তু মানুষ হাত পায়ের মতো নাড়াচাড়া করতে পারে না, কিন্তু ওই অবয়বটি চুল দিয়েই সোহেলের মামাকে পেঁচিয়ে ফেলে এবং মাটিতে মারে প্রচন্ড জোরে এক আছাড়। এদিকে নিজের ছেলেকে এই অবস্থায় দেখে ইদ্রিস আলীর
ওয়াইফের মাথা ঠিক থাকে না। ছেলেকে এরকম পড়ে যেতে দেখেই উনিও দৌড়ে ওদিকে যেতে থাকেন। যখনই আছাড় মেরেছে তখনই কিন্তু ওরে মা বলে একটা চিৎকার দিয়েছিল। মূলত সন্তানের মুখে এরকম ডাক শুনে কোনো মাই কিন্তু ঠিক থাকতে পারে না। এই কারণে ইদ্রিস আলীর বউ ওই দিকটাতে দৌড়াতে থাকেন। মূলত এক আছাড় খেয়েই ওই চিৎকার দিয়েই ওইখানেই সোহেলের মামা মানে ইদ্রিস আলীর ছেলে মারা যায়। আর ইদ্রিস আলী আর তার বউ, সে তো এরকম দূরে দাঁড়িয়ে দেখতে পায় না, তার বউ তো আগের থেকে দৌড় দিয়েছে। মূলত তার ওয়াইফ ওই কাছাকাছি যেতেই ওই অবয়বটা ওখানে আর ছিল না, অদৃশ্য হয়ে যায়। ইদ্রিস আলী পরবর্তীতে ওখানে আসে, এসে দেখে তার ছেলের গলা দিয়ে রক্ত বের হচ্ছে, হাত পা সব ভেঙে গেছে, আর কোনো সাউন্ড তার নাই, আর কোনো পালস নাই, মানে মারা গেছে। বাবা মায়ের সামনে সন্তানের এমন অবস্থা হলে কি মেনে নেওয়া সম্ভব? ইদ্রিস আলী তো তার ছেলের পাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকে, আর ছেলের লাশ জড়িয়ে ধরে অঝোর ধারায় ইদ্রিস আলীর বউ কাঁদতে থাকে। একটা সময় ইদ্রিস আলী তার বউকে বলে, চলো ছেলের লাশ বাড়িতে নিয়ে যাই, দাফন কাফনের ব্যবস্থা তো করতে হবে, এটাই আমাদের কপালে ছিল, কি আর করা। তখন ইদ্রিস আলী আর তার বউ মিলে ছেলের লাশ বাড়িতে আনে। তারপর বাড়ির সবাইকে ডেকে তোলে ওই রাত্রেই। ভাইয়ের এমন করুণ মৃত্যু দেখে ইদ্রিস আলীর বাকি সন্তানরাও কান্নায় ভেঙে পড়েন। আস্তে আস্তে সকাল হয়, আশেপাশের লোকজন জড়ো হতে থাকে। বেলা গড়াতে আশেপাশের সকল জায়গায় খবর ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষের মুখে একটাই কথা রটে যায়, সেটা হলো ইদ্রিস আলী কবিরাজ তো, অনেক জিনেরা তো ওর উপর ক্ষিপ্ত ছিল, এই জন্যই রাগ করে তার সন্তানকে মেরে ফেলেছে। লাশ দাফন করা হয়। ইদ্রিস আলী তো থানা পুলিশ করেন নাই, কারণ উনি জানেন যে আসলে ঘটনাটা কে ঘটিয়েছে। তো এত কিছু যে হয়ে গেল, ইদ্রিস আলী কিন্তু এতটুকু কান্নাকাটি করেন নাই। যা কান্নাকাটি করার বাড়ির অন্য সদস্যরাই করেছে, ইদ্রিস আলী বউ করেছে, তার অন্য সন্তানরা করেছে। কিন্তু ইদ্রিস আলী এক ফোঁটা চোখের পানিও উনি ফেলেন নাই। তার যে সন্তান মারা গেছে তাকে দেখে মনেই হয়নি কারো, কিন্তু তার ভেতর ছিল চাপা রাগ আর ক্ষোভ। সন্তান মারা যাওয়ার 7 দিনের মধ্যে ইদ্রিস আলী ছোট এক টুকরা পাহাড়ি নিম গাছ জোগাড় করেন। সন্তান মারা যাওয়ার পর তিনি কয়েকদিন কবিরাজি বন্ধ রেখেছিলেন, কারণ তিনি যেন তার সন্তান হারানোর এই বেদনাটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু কাউকে বুঝতে দিতেন না উনি তার ভেতরে আসলে কি চলছে, এটা কেউ বুঝতে পারেনি। সন্তান মারা যাওয়ার 7 দিন পর ইদ্রিস আলী তার বউকে ডেকে বলে, ছেলের জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে তা আমি জানি, আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে দিব না, চাইও না বুঝতে দিতে। আমার যেটা করার আমি সেটাই করব। আজ রাত্রে আমি যাব আমার পুকুরের কাছে। আমার সন্তানকে যে আমার সামনে নৃশংসভাবে হত্যা করেছে তার কোনো ক্ষমা নাই, আমি তাকে কঠিন শাস্তি দেব। তখন ইদ্রিস আলীর বউ বলে, আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে, আমাদের বুকের ধন বুকের মানিক চলে গেছে, ওর মৃত্যু আল্লাহ এভাবেই লিখে রেখেছিল, হয়েছে, আপনি এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করেন না, আর কাউকে হারাতে চাই না। আর এখন যদি কাউকে শাস্তি দেন আমাদের সন্তান কি ফেরত আসবে? এই জন্য এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। তখন ইদ্রিস আলী তার বউকে বলে, তুমি এসব কিছু আমাকে বোঝাতে আসবে না, আমি সব ভালো করেই জানি, আমাকে কি করতে হবে সেটা আমি বুঝবো, তুমি চুপ থাকো। তো এভাবে স্ত্রীকে উনি বুঝ দেন। ওই দিন রাতের খাওয়া শেষ করে ইদ্রিস আলী পাহাড়ি নিমের ওই গাছটা, ওই গাছের যে কাঠ যেটা ছিল, ওই কাঠ তৈরি করেছিলেন, এই কাঠ নিয়ে আর একটা শক্ত বোতল নিয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার সময় তার বউকে বলেন, আমি বাড়িতে না আসা অবধি তুমি কিন্তু ভুলেও ঘুমায় যাও না, জেগে থাকবা। তখন ইদ্রিস আলী পুকুরের দিকে রওনা হন। একটা সময় পুকুরের পাড়ে সে পৌঁছালো। পুকুরের এক পাশে একটু ঝোপের মতো করে তার সামনে ওই পাহাড়ি নিম গাছের ওই কাঠ, যেটা এই কাঠটাকে 7টা টুকরো করেছিলেন এবং সেটা গোলাকৃতি করে অর্ধেকটা মাটিতে পুঁতে তার ভিতরে ওই বোতলটির মুখ খুলে রেখে দিয়েছেন। রেখে দিয়ে ইদ্রিস আলী ঝোপের ভিতরে চুপচাপ শুয়ে আছেন। মানে বিষয়টা এরকম যে ওই 7টা কাঠ গোল করে মানে বৃত্তাকারে মাটিতে পুঁতেছেন, আর ঠিক মাঝখানে হলো বোতলটা রেখেছেন।
তো উনি ঝোপের ভিতর চুপচাপ আছেন। অনেক সময় হয়ে যায়, কোনো সারা শব্দ নাই। রাত তখন কয়টায় ইদ্রিস এটা বলতে পারেন না। হঠাৎ পানি নড়াচড়ার শব্দ শুরু হয়। ইদ্রিস আলী উনি বুঝতে পারেন এসেছে আমার সন্তানের খুনিরা। উনি বুঝতে পারেন যে সেই মহিলা পিশাচের দল পুকুরে মাছ খেতে এসে গেছে। উনি আগে থেকে বুঝেছিলেন এটা একটা না, ওই সময় মূলত একটা এসেছিল, আর ওই সময় এই ধরনের ঘটনা ঘটেছিল। মূলত এখানে আরো অনেকেই আসে, এটাই ইদ্রিস আলী পরবর্তীতে বুঝতে পেরেছিলেন। এই জন্যই ওখানে 7টা এই কাঠ গোলাকৃতি করে পুঁতে রেখেছিলেন। তো ইদ্রিস আলী তো চুপচাপ ঝোপের ভেতরে বসে জীবনের শেখা সমস্ত কবিরাজি বিদ্যা প্রয়োগ করতে শুরু করেছেন। এভাবে অনেকটা সময় কেটে যায়। হঠাৎ ইদ্রিস আলী দেখে মাটিতে পোতা পাহাড়ি নিম গাছের কাঠ একটা একটা করে মাটি থেকে একা একাই উঠে ওই বোতলের ভিতরে ঢুকছে। এভাবে একে একে 7টা কাঠই বোতলের ভিতরে ঢুকে যায়। এরপর ইদ্রিস আলী ওই ঝোপ থেকে বের হয়ে বোতলের মুখটা লাগিয়ে ওই বোতলটা নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে ইদ্রিস আলী তার বউকে ডাক দেন। তার বউ ডাক শুনে দরজা খুলে দেয়, কারণ তার স্বামীটা যাওয়ার আগে বলে গিয়েছিল না ঘুমাতে, উনিও ঘুমান নাই। ইদ্রিস আলী এই বোতলটা তার বউকে দেখায় এবং দেখিয়ে বলে, এই দেখো, এই বোতলের ভিতর 7টা কাঠের টুকরো রয়েছে, আর এই কাঠের টুকরোর মধ্যে 7টা পিশাচিনী রয়েছে। আমি নির্দিষ্ট করে বলতে পারবো না এই 7 জনের মধ্যে কোনটা আমার সন্তানের খুনি, তবে এই 7টার মধ্যে একটা আছে যে আমার সন্তানের খুনি, এটা আমি নিশ্চিত। এসব কথা শুনে ইদ্রিস আলীর বউ বলে, একজনের জন্য বাকি 6 জনকে কষ্ট কেন দেবেন, ওদেরকে ছেড়ে দেন। তখন ইদ্রিস আলী বলে, এই বোতলটি উঠোনে মুখ খুলে রাখতেছি, ফজরের আজান দিলে বোতলটি মুখ লাগিয়ে তুমি ঘরে নিয়ে আসবা, চিন্তা করো না। অপরাধী যে সেই অপরাধী পিশাচিনী এই বোতল থেকে বেরোতে পারবে না, আর বাকিগুলা ফজরের আগেই বোতল থেকে বের হয়ে যাবে। যেই কাঠ এর মধ্যে থাকবে, এই কাঠটার সাথেই থাকবে ওই অপরাধী পিশাচিনী বন্দী। ওর এমন অবস্থা করছি যে বোতলের যে ওই পিশাচিনী বোতলের ওই কাঠের টুকরোর মধ্যে ওর আটক আদেশ হয়ে গেছে, ও আর কখনো ওখান থেকে বের হতে পারবে না। আর এটাই ওর একমাত্র শাস্তি। ও বাকি জীবন এভাবেই থাকবে, ও যতদিন জীবিত থাকবে। ওকে আমি একবারে চাইলে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না। বন্দি থাকবে, তিলে তিলে মরবে, এটাই ওর শাস্তি। তখন ইদ্রিস আলীর বউ বলে, ঠিক আছে, আমি ফজরের আজান দিলে উঠান থেকে বোতলটি নিয়ে আসবো। তো যে কটা সেই কাজ, বোতলটি উঠোনে মুখ খুলে রেখে তারা ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অনেক সময় পর ফজরের আজান দিলে ইদ্রিস আলীর বউ উঠোনে গিয়ে দেখে বোতলের ভিতর মাত্র একটা কাঠের টুকরো রয়েছে এবং বাকি 6টি কাঠের টুকরো বোতলের ভিতরে নাই, আশেপাশেও নাই, মানে 6টা কাঠের টুকরো অদৃশ্য হয়ে গেছে। তখন সে বোতলের মুখটি লাগিয়ে বোতলটি ইদ্রিস আলীর হাতে এনে দেয়। ইদ্রিস আলী বোতলটি হাতে পাওয়ার পর তার ঘরের ভিতরে ছোট একটি গর্ত করে, তারপর কি চিন্তা করে আরো গভীর গর্ত করে, ছোট গর্ত আর করে না, ওই গর্তটাকে আরো গভীর করে এবং ওই বোতলটি ওখানে মাটি চাপা দিয়ে দেয়। এভাবে চলতে থাকে দিন। বিভিন্ন সময় স্বপ্নে ওই পিশাচিনীর পরিবার ইদ্রিস আলীকে বলে যে তাদের পরিবারের লোককে যেন ছেড়ে দেয়, তা না হলে ইদ্রিস আলীর পরিবারের আরো বড় ক্ষতি করবে তারা। প্রতিবারই ইদ্রিস আলী স্বপ্নের ভিতরে ওদেরকে জবাব দিয়ে দেয় যে আমি ওকে ওর কর্মের শাস্তি দিয়েছি, ও আমার সন্তানকে আমার সামনে মেরে ফেলেছে, ওকে আমি কখনো মাফ করব না, ওকে ছেড়েও দেব না, আর আমি নিজে ওকে হত্যাও করব না। ও বন্দী থাকবে, ও তিলে তিলে শাস্তি পাবে। আর স্বপ্নের মধ্যে এটাও ওদেরকে বলে দেয়, তোরা যদি কিছু পারিস তো কর, তোরা পারলে একে ছাড়িয়ে নিয়ে যা। তো এইভাবে কেটে যায় কয়েক বছর। তখন আনুমানিক 1985 সাল হবে। সোহেলের মায়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ততদিনে তখন তো অল্প বয়সেই অনেকের বিয়ে হয়ে যেত আর কি, বিশেষ করে মেয়েদের, তো ওনারও বিয়ে হয়ে যায়। তো ইদ্রিস আলী নর্মালি হাটের দিন দূরের এক বাজারে বাজার করতে যেত। প্রায়ই তার বাজার করে ফিরতে ফিরতে রাত হতো। গ্রামের রাস্তাঘাট তো তখনও কাঁচা ছিল, একটু বৃষ্টি হলেই গ্রামের রাস্তায় কাদা জমে যেত। একদিন হাট থেকে 3টা ইলিশ মাছ এবং অন্যান্য বাজার করে রওনা দিতে বেশ একটু রাতই হয়ে যায়। রাস্তায় কাদা থাকায়
ঝুড়ির ভিতর ইলিশ মাছ, বাজার এবং পায়ের জুতো রেখে লুঙ্গি একটু উপরে উঠে উনি হাঁটতে থাকেন। আকাশ মেঘলা হলে মাঝে মাঝে চাঁদের আলোয় চারপাশ বেশ ভালোই দেখা যাচ্ছিল। ইদ্রিস আলী হাঁটতে হাঁটতে নিজের গ্রামে ঢুকেও পড়ে। হেঁটে গেলে তার বাড়ি যেতে তখন হয়তো 8-10 থেকে 15 মিনিট লাগবে সর্বোচ্চ। তো হাঁটতে হাঁটতে ইদ্রিস আলী একটা কদবেল গাছের নিচে আসেন। তখন হঠাৎ করেই বাতাস ছাড়া একটা কদবেল গাছ থেকে নিচে পড়ে। ওটা ছিল কাঁচা একটা কদবেল। তো ওটা নিচে পড়েছে, একদম ইদ্রিস আলীর সামনেই পড়েছে। ইদ্রিস আলী প্রথমে ভেবেছেন এমনিতেই পড়েছে হয়তো। এটা ভেবে যখন উনি এক পা সামনে বাড়িয়েছেন তখন আর একটা কদবেল ইদ্রিস আলীর সামনে পড়ে। তখন ইদ্রিস আলী বিষয়টা বুঝতে পারেন। ইদ্রিস আলী যখন আর এক পা সামনে বাড়ায় তখন আর একটা কদবেল তার সামনে পড়ে। এবার ইদ্রিস আলী বেশ বিরক্ত হন, তার রাগও খুব মারাত্মক লেভেলে পৌঁছায়। তখন কদবেল গাছটিও ভয়ানকভাবে নড়ে ওঠে এবং গাছ থেকে এক ভয়ানক কণ্ঠে অদৃশ্য শক্তি বলে ওঠে, কিরে ইদ্রিস আলী, তুই না কবিরাজ, কদবেল পড়ার ভয় পেয়ে গেছিস? তুই আমাদের বোনকে আটকে মাটিতে পুঁতে রেখেছিস। তোকে তো সহজে ছাড়বো না রে, তোর পরিবারের বেহাল দশা করে ছাড়বো। এসব কথা কিন্তু ইদ্রিস আলী শুনতেছে, কিন্তু মাথা থেকে তার বাজার আর মাছ রাখার ঝুড়ি কিন্তু নিচে নামায়নি। তখন ইদ্রিস আলী মাথায় ঝুড়ি থাকা অবস্থায় নিচু হয়ে 3টা কদবেল মাটি থেকে তুলে হাত দিয়েই একটু উপর দিকে ওই ঝুড়িতে, মাথায় যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িতে রাখে এবং ওই অদৃশ্য শক্তিকে বলে, আরে তুই এত লাফালাফি করতেছিস, এত বড় বড় হুমকি দিছিস আমাকে, তোর তো অনেক ক্ষমতা রে, তো তুই এখানে থাক, আমি আমার বাজারের ঝুড়িটা বাড়িতে রেখে আসতেছি, তারপর দেখবো কার জোর কত, তোর সাথে আমি লড়াই করব। তখন গাছ থেকে ওই ভয়ানক পিশাচটি খিলখিল করে হেসে দেয় এবং বলে, যা তুই বাজার রেখে আয়, আজকে দেখবো কার কত দম, আমার সাথে লড়বি তো আয়, তোর এত শখ করেছে আমার সাথে লড়াই করার, আমিও রাজি আছি, আয়। তখন ইদ্রিস আলী হাঁটতে শুরু করে বাড়ির দিকে। পেছন থেকে ওই পিশাচটি বলে ওঠে, একটা ইলিশ মাছ দিয়ে যাবে কবিরাজ, কতদিন ইলিশ মাছ খাই না রে। তো ইদ্রিস আলী পেছনে ফেরে না, তো সোজা হেঁটে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার বউকে ডেকে তোলে। বউয়ের হাতে বাজারের ঝুড়ি ধরিয়ে দিয়ে ইদ্রিস আলী তার বউকে বলে, পথে আমার সাথে এই ঘটনা ঘটেছে, এখন আমি ওর কাছে যাবো, দেখি ও আমার কি করতে পারে। তখন ইদ্রিস আলী বউ কিন্তু তাকে অনেকবার নিষেধ করে যে না না, যেও না যেও না। ইদ্রিস আলীও তো ঘাট তারা মানুষ, খুব সাহসী মানুষও, তারপরে উনি একজন ভালো মানের কবিরাজও বটে। ঝুড়ি থেকে কদবেল 3টা নিয়ে সেই কদবেল গাছের দিকে উনি হাঁটা শুরু করেন এবং তার বউকে বলেন, আমি যদি না আসি তাহলে রাতের বেলায় কেউ যেন তাকে খুঁজতে না যায়। এটা বউকে বলে ইদ্রিস আলী কদবেল গাছের উদ্দেশ্যে হাঁটতে থাকেন। একটা সময় সে কদবেল গাছের নিচে এসে পৌঁছান। ইদ্রিস আলীকে দেখে ভয়ানক পিশাচটি ওই গাছ থেকে বলে ওঠে, ওরে কবিরাজ, তোর তো আসলে অনেক সাহস, তুই আমার সাথে লড়াই করতেও চলে আসছিস, তাও আবার এই রাত্রে। আমি তো ভেবেছিলাম তুই বাড়িতে গিয়ে ফেরত আসবি না, মিশামিশি আমাকে হুমকি দিয়ে গেলি, সত্যি তুই পারিসও বটে। তখন ইদ্রিস আলী বলে ওঠে, এই যে 3টা কদবেল আমার হাতে আছে, এই 3টা কাঁচা কদবেল যতক্ষণ না পাকবে ততক্ষণ লড়াই চলবে, পেকে যখন ফেটে যাবে তখন লড়াই থামবে। তখন ইদ্রিস আলী তার জানা বিভিন্ন রকমের কবিরাজি বিদ্যা প্রয়োগ করতে শুরু করেন। রাস্তার পাশে ছিল একটা ডোবার মতো, সেখানে পানি ছিল অল্প কিন্তু কাদা ছিল হাঁটু অবধি। ভয়ানক পিশাচটি হঠাৎ করে ইদ্রিস আলীর উপর লাফিয়ে পড়ে। তখন ইদ্রিস আলী তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে শুরু করে। ইদ্রিস আলী তার কবিরাজি বিদ্যা প্রয়োগ করে এমন অবস্থা করে রাখে যাতে ভয়ানক পিশাচটি তার সমস্ত শক্তি দিয়েও ইদ্রিস আলীর খারাপ কিছু করতে না পারে। এভাবে চলতে থাকে লড়াই। একটা সময় ভয়ানক পিশাচটি ইদ্রিস আলীকে নিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় লাফিয়ে পড়ে ইদ্রিস আলী ওই অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে থাকে। এখন ওই পথ দিয়ে 2জন লোক বাজার করে বাড়িতে ফিরছিল। তারা কদবেল গাছের কাছে আসলে এই ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। তখন তারা তাদের হাতে থাকা টর্চ লাইট দিয়ে রাস্তার পাশে ঝোপের দিকে লাইট মেরে দেখে একটা মানুষ পুরো গায়ে কাদা মাখা, সে কিছু একটার সাথে জড়াজড়ি করছে। একবার গায়ে কাদা মাখানো লোকটা উপরে ওঠে, আবার সে নিচে পড়ে যায়, নিচে পড়া জিনিসটা আবার উপরে ওঠে।
ওরা আবার বলে ওঠে, এই কে রে ওখানে? তখন আবার ইদ্রিস আলী বলে ওঠে, এই আমি ইদ্রিস আলী, তোমরা লাইট অফ করা, এখান থেকে চলে যাও, তোমাদের এখানে থাকতে হবে না। আর ওইখানে যে লোকরা এসেছিল তারা চিন্তা করেছিল ইদ্রিস আলী কবিরাজ মানুষ, হয়তো সে কবিরাজি কাজ টাজ করছে, এটা তার কবিরাজির একটা অংশ। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, আমরা এই ধরনের ঘটনাগুলোতে কি দেখতে পাই বা কি শুনতে পাই? ধস্তাধস্তি হচ্ছে, কোনো মানুষ এসেছে, এরপরে ওই অভাবটা ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু এইখানে কি হলো, ইদ্রিস আলী তাদেরকে বলছে, আমি ইদ্রিস আলী, তোমরা চলে যাও, লাইট বন্ধ করো। তাহলে বুঝুন অবস্থা, ওই লোকগুলো ওখান থেকে কিন্তু চলে যায়। ইদ্রিস আলী সে কিন্তু শুধু লড়াই করছে না তা না, সে কিন্তু তার কবিরাজি বিদ্যাও ওই পিশাচটার উপরে প্রয়োগ করছে। ওদিকে ওই লোকগুলো তো চলে গেছে, লড়াই তো আবার চলছে। তো পিশাচ এত সময় লড়াই করেও কিন্তু ইদ্রিস আলী কিচ্ছু করতে না পারার কারণে সে রাগে ক্ষোভে একদম গজগজ করছে, ফোঁস করছে। এই জিনিসটার অনেক বড় বড় নখ, বড় বড় দাঁত, আর সমস্ত শরীর মনে হচ্ছে লোমশ। তো লড়াই তো করছে, দীর্ঘ সময় এভাবে লড়াই করছে। ইদ্রিস আলী নিজের কবিরাজি বিদ্যা দিয়ে সে নিজেকে আল্লাহর রহমতে সেভ করতে পারলেও সারা রাত কাদার ভিতরে লড়াই করে সে অনেক দুর্বল হয়ে যায়, খুবই ক্লান্ত হয়ে যায়। এদিকে কি হয়, হঠাৎ করে ওই যে 3টা কাঁচা কদবেল ঠাস ঠাস করে একে একে ফেটে যায়, 3বার ঠাস ঠাস শব্দ হয়। এর কিছু সময় পরেই দূরের মসজিদ থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসে। তখন ওই ভয়ানক পিশাচটি ইদ্রিস আলীকে তার নিজের যত শক্তি ছিল এই সমস্ত শক্তি দিয়ে ওই ইদ্রিস আলীকে ডোবা থেকে একটু উঁচু করে রাস্তার উপর আছাড় মারে। ওই আছাড়ে ইদ্রিস আলীর ঘাড়ে মারাত্মক ব্যথা পান এবং ঘাটটা অনেকটাই এক সাইডে বাঁকা হয়ে যায়। যাওয়ার সময় পিশাচটি ইদ্রিস আলীকে বলে, সুযোগ পেলে তোর বংশধরদের যে কি ক্ষতি করব চিন্তাও করতে পারলি না, আজকে শুধু এতটুকুই করতে পারলাম, এর থেকে বেশি কিছু করতে পারলাম না, তোর ভাগ্য ভালো। তো এরপর ইদ্রিস আলী উঠে আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়ে তার বউকে ডেকে তোলেন। তো ইদ্রিস আলীকে দেখে তার বউ তো কান্নায় ভেঙে পড়ে, যে কি একটা অবস্থা, কি ভয়ানক অবস্থা হয়েছে তার, সারা গায়ে কাদা, আবার মাথাটা একপাশে বাঁকানো। তারপর তাকে গোসল করিয়ে বিছানায় শুয়ে দেওয়া হয়, গায়ে তেল তেল মালিশ করে দেওয়া হয়। 7 দিন ইদ্রিস আলী বেশ অসুস্থ ছিলেন, তবে 7 দিন পর ইদ্রিস আলী মোটামুটি সুস্থ হয়ে যান। কিন্তু তাতে ঘাটটা বাঁকা হয়েছিল, এটা কিন্তু মৃত্যু অবধি বাঁকাই ছিল, ওটার কখনোই ঠিক হয়নি। এরপরে ইদ্রিস আলী অনেক বছর কবিরাজি করেছেন, অনেক মানুষের উপকার করেছেন, কিন্তু ওই যে ঘাড় বাঁকানোই ছিল এরকম, খুব বাঁকানো তা না, তবে এটা যে বাঁকানো সেটা যে কেউ দূর থেকে দেখলেই বুঝতে পারবে। তখনও কিন্তু ওই সেই ভয়ানক পিশাচগুলো স্বপ্নে সেই ইদ্রিস আলীকে বলতো, আমাদের বোনকে ছেড়ে দে, তা না হলে তোর সন্তান এবং সন্তানের পরিবারকেও ক্ষতি করব, বংশ পরম্পরায় ক্ষতি করে যাব। ইদ্রিস আলী কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেন নাই, তাই ওই পিশাচিনীকেও মুক্তি দেন নাই। ইদ্রিস আলী মারা যাওয়ার আগে তার জামাই মানে সোহেলের বাবাকে মোটামুটি সুরক্ষার জন্য যতটুকু কবিরাজি দরকার ততটুকু কবিরাজি শিখিয়ে গেছেন, যাতে তার সন্তানদের কোনো সমস্যা না হয়। এছাড়া তিনি তার প্রতিটি সন্তানকে সুরক্ষার জন্য কিছু কিছু জিনিস শিখিয়ে গিয়েছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে থেকে ইদ্রিস আলীর কাছে বন্দী থাকা বহু জিনকে উনি মুক্তি দিয়েছিলেন। উনি তো বিভিন্ন সময় অনেক জিনকে উনি বন্দী করেছিলেন, আর মুক্তি দেওয়ার আগে সবাইকে বলেছিলেন আর যেন কাউকে তারা ক্ষতি না করে, যদি পারে উপকার করে। তো এভাবে তাদেরকে নসিহত করে উনি এই সমস্ত জিনগুলোকে মুক্তি দিয়েছিলেন। তো ইদ্রিস আলী যেদিন মারা যাবেন তার আগের দিন রাত্রে তার বউকে ডেকে একটা সুতায় পেঁচানো কচুর পাতা দিয়ে বলেন, এটা খুলে ফেলো। তখন তার বউ বলে, কচুর পাতার ভিতরে কি? তখন তিনি বলেন, এর ভিতরে একটা ভয়ানক জিন রয়েছে, ওকে ছেড়ে দিব, ওর অনেক শিক্ষা হয়েছে, ওর অনেক শাস্তি দিয়েছি, ও হয়তো আর কোনো খারাপ কাজ করবে না। তখন ইদ্রিস আলীর বউ কচুর পাতার সুতাটা খুলে, কচুর পাতাটা উনি যখন খুললেন তখন দেখলেন একটা কালো ধোঁয়া কচুর পাতার ভেতর থেকে বেরিয়ে জানালা দিয়ে চলে যায়। ইদ্রিস আলী যেদিন মারা যাবেন সেদিন সকালে তার ঘরের এক কোনায় মাটিতে পুঁতে রাখা একটা হারিকেন উঠায় এবং তার বউকে বলে, এই হারিকেনের কাঁচটি এক বাড়িতে ভেঙে ফেলবা। তখন তার বউয়ের হাতে একটা লাঠি উনি নিতে বলেন। তার ওয়াইফ হাতে একটা লাঠি নিয়ে হারিকেনের কাঁচটি এক বাড়িতে ভেঙে ফেলেন। তখন ওই কাঁচের ভেতর থেকে একটা সাদা কুণ্ডলি পাকানো ধোঁয়া আস্তে আস্তে বের হয়ে দরজা দিয়ে বাইরে গিয়ে অদৃশ্য হয়ে যায়।
তখন ইদ্রিস আলী তার বউকে বললেন যে যেগুলো ছাড়ার সেগুলোকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আমার সন্তানের খুনিকে কখনোই ছাড়বো না। তখন ইদ্রিস আলীর বউ বলেন, সবগুলো আমাকে দিয়ে করিয়েছেন কেন? আপনি তো ওদেরকে আটকিয়েছেন, আপনি কেন ছাড়লেন না? তখন ইদ্রিস আলী বলেন, ওদেরকে আমি এমন ভাবে আটকে রেখেছিলাম যে ওদের আমি আটকেছি, কিন্তু আমি ওদেরকে ছাড়তে পারবো না, অন্য কারো হাতে ওদের মুক্তি মিলবে। এই জন্যই মূলত তোমার হাত দিয়েই ওদেরকে মুক্ত করে দিয়েছি, আশা করি ওরা ভালো হয়ে যাবে। ওই দিন বিকালে বার্ধক্যজনিত কারণে ইদ্রিস আলী মারা যান। তার লাশ দাফন কাফনের ব্যবস্থা করা হয়। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ তার মরদেহ দেখতে এসেছিলেন। ইদ্রিস আলী যেদিন মারা যান তার পরদিন রাতে ইদ্রিস আলীর বউ এবং সোহেলের মা মানে ইদ্রিস আলীর মেয়ে দুজনেই একই স্বপ্ন দেখেন। স্বপ্নে একজন ভয়ানক কুৎসিত চেহারার লোক এসে বলছে, এই ইদ্রিস আলী আমাদের বোনকে আটকে রেখে মারা গেছে, সে পারতো তাকে ছেড়ে দিতে, কিন্তু দেয়নি। আমরা এর প্রতিশোধ নেব, সুযোগ পেলে সবার ক্ষতি করব। এই স্বপ্ন দেখে ইদ্রিস আলীর বউ আর তার মেয়ে মানে সোহেলের মা দুজনের একসাথে ঘুম ভাঙে। দুজনেই এটা নিয়ে আলোচনা করেন। পরদিন থেকে তারা তাদের পরিবারের লোকজনকে খুব চোখে চোখে রাখেন এবং খুব সাবধানে রাখেন। এভাবে কেটে যায় কয়েক বছর। সোহেলের জন্ম হয়। সোহেলের বয়স যখন 4 মাস, তখন সোহেলকে তার মা একদিন উঠোনে একটা ছোট বেঞ্চের উপর শুইয়ে রেখে তিনি রান্নাঘরে রান্না করছিলেন। ওই সময় বাড়িতে সোহেলের বাবা ছিলেন। সোহেলের বড় বোন ঘরের ভেতরে ছিল। হঠাৎই কোথা থেকে একটা সাদা ঘোড়া এসে সোহেলের দুটো কান চাটতে শুরু করে। সোহেলের মা ছোট বাচ্চা উঠোনে কি করছে এটা দেখার জন্য যখন উঠোনে বেঞ্চে থাকা সোহেলের দিকে তাকান, তখন দেখেন ওই সাদা ঘোড়াটি সোহেলের দু কানের ওখানে জিহবা দিয়ে চাটতেছে আর কি। এটা দেখে উনি চিল্লাতে শুরু করেন, এই সাদা ঘোড়া এখানে আসলো কিভাবে, আর সোহেলের কানে কেন জিহবাটা লাগাচ্ছে। তার চিল্লানো শুনে আশেপাশের মানুষজন চলে আসে। তখনও কিন্তু ওই ঘোড়াটি সমানে সোহেলের কানের ওখানে জিহবা দিয়ে চেটেই যাচ্ছে। সোহেলের মা অবস্থা বেগতিক দেখে দৌড়ে সোহেলের কাছে গেলে ঘোড়াটি দৌড়ে সোহেলের বাড়ির পেছনের দিকে থাকা বাঁশঝাড়ের যে বাগান ছিল ওই দিকে চলে যায়। সোহেলের মা সোহেলের কাছে এসে দেখে যে সোহেলের কানের নিচের অংশ একদম সোজা হয়ে লাগানো। সাধারণত মানুষের কানের নিচের অংশ একটু ঝুলে থাকে, এটাকে আমরা কানের লতি বলি, এটা তো ঝুলে থাকে, কিন্তু সোহেলের কানের এই ঝোলানো অংশ মানে লতিটায় ওই ঘোড়াটি চেটে পুরোপুরি চোয়ালের সাথে মিশিয়ে দিয়েছে। সোহেলের মুখ একদম লাল রক্তবর্ণের মতো হয়ে আছে। সোহেলকে জড়িয়ে ধরে সোহেলের মা অঝরে কাঁদতে থাকে। তখন তার স্বপ্নে দেখা সেই পিশাচের কথা মনে পড়ে। সোহেলের বাবা বাড়িতে আসলে তাকে বিষয়টা জানানো হয়। তখন সোহেলের বাবা বলে, চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। তখন সোহেলের বাবা তার শ্বশুর ইদ্রিস আলী থেকে শেখা কিছু তদবির এবং সুরক্ষা কবচ এই জিনিসগুলো উনি তৈরি করার চেষ্টা করেন এবং উনি ওনার মতো করে রুকিয়া করার চেষ্টা করেন। তো এটা করেন উনি। তবে কেটে যায় দিন বছর। সোহেলের আর কোনো সমস্যা হয় না। সোহেলকে স্কুলে দেওয়া হয়। সোহেল একদিন গরমের সময় স্কুলে গেছে। দুপুরে টিফিনের সময় স্কুলের পাশে থাকা পুকুরের দিকে সে গেছে। পুকুরের পাশে ছিল বিরাট এক সুপারি বাগান। সোহেল পুকুরের কাছে গিয়ে দেখে পুকুরের এক কোণে একজন মহিলা বসে বসে কি যেন করছে। পেছনের সাইড দেখা যাচ্ছে আর সামনের সাইডটা পুকুরের দিকে ঘোরানো। তখন সোহেল বলে, চাচি পুকুরে কি করেন? ও মহিলাটা কোনো কথা বলে না। সোহেল আবার বলে, ও চাচি পুকুরে কি করেন? মহিলা কোনো কথা বলে না। হঠাৎ মহিলা পুকুর থেকে উঠে বাগানের দিকে হাঁটতে শুরু করে। সোহেলও মহিলার পিছনে পিছনে হাঁটতে শুরু করে। তো সোহেল যে ওই বাগানের দিকে যাচ্ছে ওই সময় স্কুলের একজন স্যার আবার এটা দেখে ফেলেছেন যে সোহেল বাগানের দিকে হাঁটছে, কিন্তু সোহেলের সামনে কেউ আছে কিনা এটা কিন্তু উনি দেখতে পারেন নাই। উনি খেয়াল করেন যে না, সোহেল একাই হেঁটে যাচ্ছে, সোহেলের সামনে কেউ নাই। ওই জিনিসটাকে শুধু সোহেল একাই দেখতে পাচ্ছিল। তো স্কুলের স্যার কয়েকজন ছাত্রকে নিয়ে সোহেলকে ডাকতে থাকেন এবং সোহেলের পিছু নেন। পেছন থেকে সোহেলকে যে এতবার ডাকা হচ্ছে কিন্তু সোহেল যেন ডাকে শুনতে পাচ্ছে না।
সোহেল কিসের পিছনে যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে একা একাই হাঁটছে। এদিকে স্যার কি করেছেন, উনি বাচ্চাদের সাথে দৌড় দিয়েছেন, যে কোনো মূল্যে সোহেলকে আটকাতে হবে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কারণ সোহেলের স্যারও অস্বাভাবিক কোনো কিছু বুঝতে পেরেছিলেন। তো হঠাৎ স্যার পেছনে গিয়ে সোহেলের গায়ে যখন হাত দিয়েছে তখন সোহেলের হুঁশ ফেরে। তখন সোহেল বলে, স্যার আমি এখানে কিভাবে আসলাম? তখন সোহেলের স্যার বলেন, তুমি তো বাবা সামনের দিকে তাকায় হাঁটতেছিলা, কি যেন একটা দেখতেছিলা, তুমি ওইদিকে কেন হাঁটতেছিলা? তখন সোহেল পুকুরের ওখানে কি দেখেছে, কার পিছনে হাঁটছিল, সেই সব বিষয়টা স্যারকে খুলে বলে এবং উপস্থিত তার আরো অনেক ছাত্র ভাই ছিল, তারাও এটা শোনে। সে আরো বলে যে যখন ওই মহিলার পিছনে পিছনে বাগানের ভিতর সে হাঁটতে থাকে, ওই সময় ওই মহিলা হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর পেছনের দিকে সোহেলের দিকে ঘুরে তাকায়। তখন সোহেল ওই মহিলার মুখ দেখতে পায় এবং ভীষণ ভয় পায়, কিন্তু ভয় মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সোহেল দেখে মহিলার মুখে কোনো মাংসই নাই, নাকের কাছে একটা লাল চোখ মিটমিট করছে, জ্বলছে, আর চোখের জায়গাটা ফাঁকা। মাথায় দড়ির মতো বড় বড় চুল, মনে হচ্ছে জট পাকানো চুল। আর এই ভয়ানক মহিলাটি হাত দিয়ে ইশারা করে তাকে ডাকছে। এই সমস্ত কথা শুনে স্যার বুঝতে পারে সোহেল তো অনেক ভয় পেয়েছে। তাকে ওখান থেকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। স্যার সোহেলের মাকে সমস্ত ঘটনা খুলে বললে সোহেলের মা সোহেলকে গ্রামীণ যে পদ্ধতি আছে, যেমন লোহা গরম করে পানি খাওয়ানো, গোসল করানো, তো এগুলো করে সোহেলকে ঘুম পাড়িয়ে দেয় এবং বুঝতে পারে যে আসলে এই কাজটি কে করেছে। ওই দিন রাত্রে সোহেলের মা আবার সেই ভয়ানক অবয়বটাকে স্বপ্নে দেখেন। ভয়ানক ওই অবয়বটি স্বপ্নে এসে সোহেলের মাকে বলে, আজকে তোর সন্তানকে মৌকা মতো পেয়ে গেছিলাম রে, একটুর জন্য বেঁচে গেছে, এখনো সময় আছে, তোর বাপের বাড়ির নিচে আমার বোনকে পুঁতে রাখা হয়েছে, তাকে ছেড়ে দে, তা না হলে তোদের অনেক ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতি কখনো তোরা পোষাতে পারবি না। এটা বলে ভয়ানক পিশাচটি অট্ট হাসিতে ফেটে পড়ে। হঠাৎ সোহেলের মায়ের ঘুম ভেঙে যায়। উনি তো ঘুম থেকে উঠে কান্না করতে থাকেন। তার কান্নার শব্দ শুনে তার স্বামীর ঘুম ভেঙে যায়, মানে সোহেলের বাবার ঘুম ভেঙে যায়। তখন তার স্বামী তাকে বলে কি হয়েছে, তখন তিনি তার স্বপ্নের কথা খুলে বলেন। তখন সোহেলের বাবা বলেন, স্যার আমি দেখতেছি কি করা যায়, তুমি ভয় পেও না, একটু শক্ত থেকো, ওরা আমাদেরকে ভয় দেখাবে কিন্তু ওরা কিছু করতে পারবে না। পরদিন সোহেলের মা সকালবেলা সোহেলকে নিয়ে তার বাবার বাড়িতে যায় এবং তার মাকেও সবকিছু খুলে বলে। সব শুনে সোহেলের নানি সে বলে যে তোর বাপকেও তো বলেছিলাম ওটাকে মুক্তি দিতে, কিন্তু তোর বাপ আমাকে বলে গেছে ওটাকে যেন কখনো মুক্তি না দেই, ওটা যদি কোনো কারণে মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পরিবারের সবাইকে শেষ করে দেবে। এসব কথা শুনে সোহেলের মা আরো বেশি চিন্তায় পড়ে যায়। আসলে কোনো মা চাইবে না তার সন্তান পরিবার কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। তো এইভাবে কাটতে থাকে দিন। সোহেলের বাবা পেশাগত কারণে উনি মাছের ব্যবসা করতেন, বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করতেন। বেশিরভাগ সময় উনি ইলিশ মাছের ব্যবসা করতেন। প্রতিদিন সব মাছ বিক্রি না হয় অনেক মাছ থেকে যে মাছগুলো উনি বাড়িতে নিয়ে যাওয়ার মতো মনে হতো সেগুলো উনি নিয়ে যেতেন, আর কিছু মাছ বরফ দিয়ে রেখে দিতেন, সেগুলো আবার পরের দিন বিক্রি করতেন। মাছ বাজারে বিক্রি শেষে বাড়ি ফিরতে ফিরতে অধিকাংশ সময় তার রাতও হয়ে যেত। তো একদিন মাছ নিয়ে রাত বিরেতে বাড়ি ফিরছিলেন, আর এইভাবে বাড়ি ফিরতে গেলে, মানে মাছ নিয়ে রাত বিরেতে বাড়ি ফিরতে গেলে টুকটাক পিশাচের খপ্পরে পড়তে হয়, এটা কিন্তু গ্রামের মানুষের জানা রয়েছে। সোহেলের বাপও ছিল তার নানার মতোই, মানে সোহেলের নানার মতো একজন সাহসী মানুষ। তাছাড়া নিজের সুরক্ষা কবচ সহ টুকটাক কবিরাজি এই জিনিসটা সে নিজেই তৈরি করে নিজের শরীরকে বন্ধ রাখতেন। আর এই কারণে রাত বিরেতে মাছ নিয়ে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা তার হতো না। রাত অনেক, সালটা তখন 2011। ওই দিন ছিল আবার ঝড়ের দিন। রামপাল উপজেলার চাকসি বাজার থেকে সোহেলের বাবা রওনা হন বাড়ির দিকে। ওই দিন সোহেলের বোন, সোহেলের মা তারা ছিল সোহেলের নানা বাড়িতে। ওই দিন ঝড়ের আবহাওয়া বিরাজ করে, বাজারে কোনো লোক না থাকায় মাছও কেনা বেচা হচ্ছে না। ওদিকে আবার তার বউ সন্তানরাও শ্বশুর বাড়ি আছে, তাদের সাথে নিয়ে বাড়ি যেতে হবে, মানে উনি ওই শ্বশুর বাড়িতে গিয়ে আবার ওদেরকে নিয়ে বাড়িতে ফিরবেন। তো একটু তাড়াহুড়া ছিল। তো ওর ইলিশ মাছের ঝাঁকা সহ সোহেলের মানে নানার বাড়ি ওইদিকে রওনা দিয়েছেন। আবহাওয়া খারাপ থাকার রাস্তায় কোনো যানবাহনও ছিল না, মানুষজন খুবই কম ছিল। সোহেলের বাবা চিন্তা করলেন যানবাহনের জন্য বসে না থেকে মাথায় এই যে মাছের যে ঝাঁকাটা, এটা মাথায় নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করি।
চারপাশে বাতাসও হচ্ছে। তো উনি তো সাহসী মানুষ, পথ চলতে সমস্যা হচ্ছিল না। এভাবে হাঁটতে হাঁটতে একসময় তো উনি পৌঁছে দেন শ্বশুর বাড়িতে। সোহেলের নানা বাড়ি ছিল তাদের পাশের গ্রামে, মানে খুব বেশি দূরে না আর কি। তো শ্বশুর বাড়ি থেকে সোহেলের মা, সোহেলের বড় বোন আর সোহেলকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরেন সোহেলের বাবা। সোহেলের মা এক হাত দিয়ে সোহেলের বড় বোনের হাত ধরে আছেন, আর এক হাত দিয়ে সোহেলের হাত ধরে হাঁটছেন। আর সোহেলের বাবা পিছনে ইলিশ মাছের ঝাঁকা নিয়ে মাথায় করে আর কি হেঁটে আসছেন। ঝাঁকায় 10 থেকে 15টা ইলিশ মাছ ছিল, তাই ঝাঁকা নিয়ে হাঁটতে তার তেমন কোনো কষ্ট হয়নি। এভাবে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে 200 কি 250 মিটার দূরে আছেন আর কি, এরকম একটা অবস্থায় ওনারা চলে এসেছেন। এর ভিতরে সোহেলের বাবা ওনার কাছে অনুভূত হতে থাকে যে মাছের ঝাঁকার ওজনটা মনে হচ্ছে কম কম। তখন তিনি বিষয়টা বুঝতে পারেন। উনি মাথা থেকে ঝাঁকাটা না নামিয়ে মাথাটা একটু বাঁকা করে, ঝাঁকাটাও একটু বাঁকা করে এদিক ওদিক উপর দিকে তাকান, এদিক ওদিক উনি তাকিয়েছেন। উনি দেখলেন যে হ্যাঁ, ঝাঁকাতে মাছ কমে গেছে। আর উনি এটাও দেখলেন যে রাস্তার এক পাশে একটা তাল গাছের উপরে এক পা, রাস্তার আর এক পাশে মাদার গাছের উপরে আর এক পা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। আর তার বিশাল এক হাত তার মাথার উপর যে ঝাঁকা আছে ঝাঁকার ভিতরে। উনি এই অবস্থা দেখছেন। একবার চিন্তা করুন, একজন দাঁড়িয়ে আছে, তার মাথার উপর ঝাঁকা আছে, এরকম ভয়ানক একটা অবয়ব, সে ঝুঁকে পড়ে এক হাতটা ওই ঝাঁকার মধ্যে দিয়ে রেখেছে। তখন একটা মানুষের কি ধরনের অনুভূতি হতে পারে? এই অবস্থায় থাকার পরও এই সোহেলের বাবা উনি সোহেলের মাকে বললেন যে এই তোমরা সামনের দিকে আগাও, আমার দিকে তাকানোর দরকার নাই, ওদেরকে নিয়ে সোজা বাড়িতে চলে যাও, পিছন দিকে তাকায়ও না। আমি এখন না, আমি সকাল হলে আসবো, তোমরা বাড়িতে চলো, আর কোনো প্রশ্ন করো না যে এখানে আমি কি করব। তো ওনারা চলে যান। আর নিজের স্বামীর কবিরাজি কিছু কিছু কাজ থাকতে পারে, উনি জানেন, অনেক সময় বিভিন্ন ধরনের বিপদেও পড়ে, সেগুলো থেকে উদ্ধার করার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। এই জন্য সোহেলের মা কিছু বলেন না। উনি কি করেছেন, ওদেরকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো এতটুকু বুঝতে পেরেছিলেন যে সোহেলের বাবার সাথে কোন একটা সমস্যা হচ্ছে, কিন্তু উনি যাওয়ার সময় বলেছিলেন যে আপনাকে একা রেখে আমি কিভাবে যাই। ওদিকে সোহেলের বোন, সোহেলের তারপর সোহেল, এরা তো আছেই। তখন সোহেলের বাবা যখন বললেন যে আমার কথা চিন্তা করতে হবে না, তোমরা বাড়িতে যাও, সকাল হলে আসবো ইনশাল্লাহ। এরপর মূলত সোহেলের মা সোহেল এবং সোহেলের বোনকে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরেন। তবে সোহেলের বাবা সোহেলের মাকে বলেছে আমার সব ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, এখানে একটা বড় বিপদ হতে পারে, সোজা বাড়ি যাও তাড়াতাড়ি। সোহেলের মা যদিও যেতে চাচ্ছিলেন না, তারপরও উনি গিয়েছিলেন। সোহেলের মা সোহেল আর সোহেলের বোনকে সোজা বাড়িতে নিয়ে গিয়ে দরজা আটকে দেন। তো বাকি ঘটনা সোহেলের বাবা বাড়িতে আসলে তার থেকে জানতে পারেন সবাই। সোহেলের বাবা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ওই পিশাচকে উদ্দেশ্য করে বলেন যে আমার মাছ নিয়েছিস আমি জানি, আমার মাছ ফেরত দিবি, প্রত্যেকটা মাছ, একটাও রেখে দিতে পারবি না। তখন ওই পিশাচটি খিলখিল করে হেসে দেয় এবং ভয়ানক কণ্ঠে বলে ওঠে, আজব ব্যাপার, তুই আমার কাছে মাছও ফেরত চাস? এত বড় সাহস, আমি মাছ নেব, তুই ফেরত চাস, সেই মাছ আবার তোর কথা মতো আমি ফেরতও দিয়ে দেব? এইরকম ঘটনা তো আমার জীবনে কখনো ঘটে নাই রে। এটা বলে আর ওই অভাবটা হাসতে থাকে। তখন সোহেলের বাবা বলে, এখনো ভালোভাবে বলছি, আবার মাছ ফেরত দে, এটা আমার ব্যবসার মাছ, এটা বিক্রি করে আমার সংসার চলে, এখনো সময় আছে, আমার মাছ ফেরত দে। তো এইসব কথা বলতে বলতে ওই সবগুলো ইলিশ মাছ ঝুড়ি থেকে কিন্তু ওই পিশাচটা নিয়েও গেছে। সোহেলের বাবা বলছে ফেরত দে, কিন্তু ওই পিশাচটা নিতেই মানে নিচ্ছেই। তখন ওই পিশাচটি বলে, তোর সবগুলো মাছ আমি নিয়েছি, এখন আমি মজা করে খাবো, দেখি কিভাবে নিতে পারিস আমার কাছ থেকে। একথা বলে আর খিলখিল করে হাসতে থাকে ওই পিশাচটি। তখন সোহেলের বাবা বলে, ঠিক আছে, আমার মাছ কিভাবে নিতে হয় তা আমি ভালো করেই জানি। তখন সোহেলের বাবা পাশ থেকে একটু মাটি নিয়ে চারপাশে একটা গোল বৃত্তের মতো করতে থাকে, আর ভেতরে তার ঝাঁকাটা রাখে ওই বৃত্তের ভিতরে। এরপর তিনি তার পরনে থাকা জামা কাপড়ের সিংহভাগ উনি খুলে ফেলেন এবং ওই বৃত্তের ভিতরে বসে শ্বশুরের কাছ থেকে শেখা বিভিন্ন তদবির প্রয়োগ করতে থাকেন। এসব দেখে ওই পিশাচটাও হাসতে থাকে আর বলে, তুই চেষ্টা কর না,
দেখ তোর মাছ নিতে পারিস কিনা আমার কাছ থেকে। সোহেলের বাবাও সময়ে তার শেখা সকল তদবির এবং কবিরাজি বিদ্যা প্রয়োগ করতে থাকে। এভাবে অনেকক্ষণ সময় চলে যায়, কত সময় গেছে সোহেলের বাবা বলতে পারে না। হঠাৎ তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন যে সবগুলো মাছ শূন্যে ঝুলছে, আর শূন্য ঝোলা অবস্থায় এক এক করে সবগুলো মাছ আবার তার ঝাঁকার সামনে এসে পড়ে গেল, মানে ঝাঁকার ভিতরেই পড়ে গেল। আবার তিনি যথারীতি ঝাঁকাটা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসতে থাকেন। আর উনি বাড়িতে এসে তার বউকে ডাক দেন, বউ দরজা খুলে দেন। ওনার হাতে, মানে সোহেলের মায়ের হাতে ওই ঝাঁকাটা দিয়ে দেন, বলে যে এই নাও, সবগুলো মাছ ঠিকঠাক আছে, তবে আমি এখন ভেতরে ঢুকবো না, ফজরের আজান হোক তারপর আমি ঢুকবো। তবে এখন যদি আমি ঢুকি আমার সমস্যা হতে পারে, তোমাদেরও সমস্যা হতে পারে। তো এটা বলতে বলতে ওই যে তাল গাছের উপর যে পিশাচটি পা দিয়ে রেখেছিল মাছ খেতে না পারে, সে তো খুব ক্ষিপ্ত হয়েছিল। এই যে কথাবার্তা বলে বলছে সোহেলের বাবা সোহেলের মায়ের সাথে, আমি এখন ভিতরে ঢুকবো না, উঠোনের উপর ধরাম করে একটা তাল গাছ এসে পড়ে, এমন ভাবে পড়ে পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়, মানে ভূমিকম্প হয়ে যায়। এমন একটা দৃশ্য দেখার পর সোহেলের মা বাবা দুজনই ভয় পেয়েছে। এত বড় একটা তাল গাছ উঠোনের উপর এসে ধরাম করে পড়েছে, কি ধরনের শব্দ হতে পারে, কি ধরনের মাটি প্রকম্পিত হতে পারে, প্রিয় লিসেন্স আপনারা একবার ভাবুন। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটার পর যে কোনো মানুষই তো ভয় পাবে, ওনারাও ভয় পেয়েছিলেন। তবে সোহেলের বাবা সোহেলের মাকে অভয় দিয়ে বললেন যে ওই মাছটি খেতে পারে নাই, তো মাছটি ফেরত দিয়েছে জীবনের প্রথমবারের মতো কাউকে। মাছ নেওয়ার পরে কাউকে ফেরত দেয়া এটা পিশাচদের রীতির মধ্যে পড়ে না, কিন্তু বাধ্য হয়েছিল ফেরত দিতে, এই জন্য ও খুব ক্ষিপ্ত। একটু পরে ফজর আজান দিবে, আজান দিলে গোসল করে আমি ঘরে ঢুকবো, তারপর নামাজ পড়ে ঘুমাবো। তো উনি তাই সেটাই করেন। তাই এভাবে সোহেলের পরিবারের উপর একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। সোহেলের মামা, নানি, খালাদের পরিবারের লোকজন বিভিন্ন প্যারানরমাল সমস্যায় কিন্তু ভুগছে। সবকিছু মিলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এভাবে কাটতে থাকে সময়, আর চলতে থাকে ভয় ভীতি প্রদর্শন আর এক অজানা আতঙ্ক। এই বুঝি কার জন্য বড় ধরনের ক্ষতি হয়ে গেল, এরকম চলতেই থাকে। সাল 2020-এর শেষের দিকে, তখন কিন্তু করোনা বাংলাদেশকে পুরো অচল করে দিয়েছে। রাস্তাঘাটে কিন্তু দিনের বেলা লোকজন কম থাকে, রাতের বেলাও তো রাস্তায় লোকজন পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। একদিন রাত্রে সোহেল তার বাইক নিয়ে খুলনা থেকে রামপাল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চাকসি বাজারের কাছে আসলে সোহেলের বাইকের তেল শেষ হয়ে যায়। রাত তখন 1টার মতো। এত রাত্রে আশেপাশে কোনো দোকান খোলা নেই, আবার তেলের পাম্প অনেক দূরে। এই যে বাইকটা কিছু দূর ঠেলে নিয়ে একবারই গিয়ে সেই বাড়ির লোকজনকে ডেকে তোলে সোহেল। তাদের কাছে নিজের সমস্যার কথা বলে এবং বলে যে বাইকটা এখানে রেখে যাই, কালকে সকালে এসে বাইকটা নিয়ে যাব। আসার সময় ড্রামে করে তেল নিয়ে আসবো, তেল ভরে তখন বাইকটা স্টার্ট দিয়ে নিয়ে যাবো, এটা বলেন আর কি। তো ওই বাড়ির লোকজন প্রথমে বাইকটা রাখতে একটু ইতস্তত বোধ করছিল, কারণ বাইক অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ ছিনতাই করে নিয়ে এসেছে, চুরি করে নিয়ে এসেছে এরকম কিনা। পর সোহেল যখন তার পরিচয় দেয় তখন ওনারা আশ্বস্ত হন এবং সবকিছু বুঝতে পারেন যে সোহেলের পরিচয়, এবং সোহেলকেও পরবর্তীতে চিনতে পারেন তারা। তো বাইকটা ওখানে রেখে দিয়ে সোহেল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো ওই বাড়ির লোকজন বলেছিল যে বাবা রে, তোমাকে তো চিনছি, তুমি এত রাতে যাও না, আমাদের বাইকে থাকো, থাকার জায়গার কোনো সমস্যা নাই, তুমি থেকে যাও, এত রাতে যাওয়ার দরকার নেই। তো ওনারা অনেক বারণ করলেও সোহেল রাজি হয় নাই। তো সোহেল হাঁটা শুরু করেছে, পথে কোনো মানুষজন যানবাহন কিচ্ছু নাই, শুনশান নীরবতা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তাতে হাঁটছে সোহেল। রাত তখন 2:30টার মতো। সোহেল হঠাৎ খেয়াল করে একটা সাদা ঘোড়া তাকে ক্রস করে দৌড়ে সামনের দিকে চলে অদৃশ্য হয়ে গেল। সোহেল কিন্তু নিজেও তার নানা এবং বাবার মতো সাহসী। তো যতই সাহস হোক না কেন, একটা কম বয়সী ছেলে এত রাত্রে একা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সেখানে এসব দেখলে সাধারণভাবেই তো মাথায় কাজ করবে না, তাই না? কোনো বিষয় ভয় পাওয়াটাই স্বাভাবিক। সোহেল প্রথম দিকে এটাকে মনের ভুল ভাবে হাঁটতে থাকে। কয়েক কদম হাঁটার পর সেই সেম সাদা ঘোড়াটাই সামনের থেকে আবার দৌড়ে এসে সোহেলকে ক্রস করে পিছন দিকে চলে গেল। সোহেল এবার বুঝতে পারে বিষয়টা স্বাভাবিক না। তো সোহেলের তো সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, সে একটা সিগারেট ধরে এবং হাঁটতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ সে চলেও আসে।
আর একটার পর একটা সিগারেট ধরাতে ধরাতে সিগারেট একসময় শেষ হয়ে যায়। রাত তখন 3টারও বেশি বেজে গেছে। সিগারেট শেষ হওয়ার পর হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে যায়। সোহেল দেখেছিল মোবাইলের যে চার্জিং যেই জায়গাটা, সেখানে তো চার্জ কতটুকু আছে সেটা দেখা যায়, তো ওখানে দেখা যাচ্ছিল 50% চার্জ ছিল। এরপরও হঠাৎ করে ফোনটা অটো বন্ধ হয়ে যাওয়ায় সোহেল কিন্তু অনেকটা ঘাবড়ে যায়। বাকিটা পথ অন্ধকারে সে কিভাবে যাবে এটাই সে ভাবতে থাকে আর হাঁটতে থাকে। কিছুদূর সামনে গেলে সোহেল খেয়াল করে তার থেকে অল্প কিছুটা দূরে দুজন লোক দাঁড়িয়ে আছে। সোহেল দুজন লোককে দেখে কিছুটা সাহস ফেরত পায়, কিন্তু তার সামনে যে কি অপেক্ষা করছে এটা তো সে কল্পনাও করতে পারেনি। সোহেল ওই দুইজন লোকের কাছে গিয়ে ডাক দেয় যে, ভাই এত রাত্রে আপনারা কি করেন? তো ওই লোকজন বলে যে, আমাদের তো বাড়ি এখানে, তোমার বাড়ি কোথায়? তুমি জিজ্ঞেস করতেছো আমরা কি করি। তখন সোহেল বলে, ভাই কিছু মনে করেন না, আমি তো একটা সমস্যায় পড়ছি, মোবাইলটা বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে, বিপদে পড়ছি, বাড়িতে যেতে ভয় পাচ্ছি। তো এগুলো বলছে আর কি সোহেল। তাই চিন্তা করলাম যে আপনাদের কোনো সহযোগিতা পাওয়া যায় কিনা। তো এটা বলতে বলতে ওই দুইজন লোক সোহেলের দিকে ভালো করে তাকিয়েছেন। এতক্ষণ কিন্তু তারা একটু দূরে ছিল, নিজেদের দিকে তাকিয়েছিল, সোহেলের দিকে ওইভাবে তাকায়নি। সোহেলের দিকে না তাকিয়ে তারা কথা বলছিল। তো চাঁদের যতটুকু আলো ছিল, এই আলোতে সোহেল যখন ওই দুইজন লোকের চেহারা একটু ভালো করে দেখতে পেল, সে যা দেখলো কোনো মানুষ কখনোই সেটা দেখতে চাইবে না। সোহেল দেখে ওই দুইজনের যে চেহারা, ওদের মুখে চোখ নাই, ঠোঁট নাই, নাক নাই, শুধু মুখের জায়গায় একটা ছোট্ট গর্ত রয়েছে, এটা দিয়েই কথা বলছে। এই দৃশ্য দেখে সোহেল তো খুবই ভয় পায়। সে জোরে দিয়েছে এক দৌড়। দৌড়ানোর সময় সোহেল শুনছিল পিছন থেকে এক ভয়ানক বিশ্রী হাসি। সোহেলের কাছে মনে হচ্ছিল এই হাসিটা তার একদম কানের কাছে কেউ দিচ্ছে। হঠাৎ সবকিছু নীরব হয়ে যায়। সোহেল দৌড় থামায়, একটু জিরিয়ে নেয়, আবার হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটার পর সোহেল খেয়াল করে রাস্তা থেকে কিছুটা দূরে একটা তাল গাছ থেকে বামন আকৃতির কিছু একটা জিনিস তাল গাছ বেয়ে নেমে আসছে, কাঠ বিড়ালির মতো করে, যেমন মাথা নিচু দিয়ে পা উপর দিক দিয়ে এইভাবে আর কি। ওই জিনিসটা নিচে নেমে ওই ছোট বামনটি বিশাল বড় তাল গাছটিকে ঝাঁকাচ্ছে এবং তাল গাছটাও বেশ অস্বাভাবিকভাবে দুলছে। ছোট্ট একটা বামন আকৃতির কোনো অবয়ব এত বড় একটা তাল গাছটাকে ঝাঁকাচ্ছে, এটাকে কেউ স্বাভাবিকভাবে নিবে না। আসলে এটা ভয়ানক একটা ব্যাপার ছিল। এটা দেখে সোহেলের শরীর ভয়ে কাঠ হয়ে যায়। ভয়ে কোনোরকম করে নিজেকে সে একটু ঠিক করে আবারও দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর সোহেল তার গ্রামে ঢুকে পড়ে। তখন সে কিছুটা সাহস ফেরত পায়। গ্রামের রাস্তার পাশে বহু আগের একটা শ্মশান ছিল, সেখানে এখন মানুষ অবশ্য পোড়ানো হয় না, কিন্তু সেখানে অনেকগুলো তাল গাছ রয়েছে। সোহেল যখন পুরনো শ্মশানের কাছে আসে তখন তার শরীরটা ভারী হয়ে যায়। সোহেল শ্মশানের মাঝামাঝি জায়গায় আসলে হঠাৎ করে আচমকাই দেখে রাস্তার মাঝখানে একটা মাথাবিহীন দেহ দাঁড়িয়ে আছে আর তার গায়ে জ্বলন্ত আগুন জ্বলছে। এটা দেখে সোহেল এমন ভয় পায়, সে মনে করে আজ হয়তো তার জীবনের শেষ দিন, সে আর কখনো হয়তো বাড়িতে ফেরত যেতে পারবে না। হঠাৎ মাথাবিহীন জ্বলন্ত দেহটা ভয়ানক শব্দ করে হাসতে থাকে। মাথা নাই, কিন্তু শব্দ আসছিল কোথা থেকে, হাসছে কি দিয়ে এটা কিন্তু বুঝতে পারছিল না। এই ভয়ানক হাসির শব্দ শুনে সোহেলের মনে হচ্ছিল হৃৎপিণ্ড ছিঁড়ে বাইরে বের হয়ে আসবে। সোহেল আর নিজেকে ধরে রাখতে পারেনি, সে জোরে এক চিৎকার করে ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। ভোরবেলা পথ দিয়ে মানুষ নামাজে যাওয়ার সময় তাকে পুরনো শ্মশানের কাছে পড়ে থাকতে দেখে এবং সোহেলকে দেখে তার চিন্তা করে, বাড়ির কাছে চলে আসছিল তো। তখন সোহেলকে তার বাড়িতে তারা ধরাধরি করে পৌঁছে দেয়। বাড়িতে নিয়ে মুখে পানি দিলে সোহেলের হুঁশ ফেরে। তখন তার সাথে রাত্রে কি ঘটেছে সবকিছু তার মায়ের কাছে খুলে বলে। তখন তার মা বুঝতে পারে এরা সেই পিশাচিনীর পরিবারের কাজ। তারপর বিভিন্ন পানি পড়া খাইয়ে সোহেলকে আল্লাহর রহমতে সুস্থ করা হয়। 9 দিন ধরে সোহেল ভয়ানক জ্বরে ভুগেছিল। হঠাৎ একদিন রাত্রে সোহেলের মা স্বপ্নে দেখে ভয়ঙ্কর আকৃতির একটা বিশাল বিশাল অবয়ব তাকে বলছে, তোর ছেলেকে মাটিতে পুঁতে ফেলতাম রে, কিন্তু কোনো এক কারণে পারি নাই, কিন্তু এভাবে আর কতদিন বাঁচবি? এখনো সময় আছে, সময় থাকতে আমাদের বোনকে ছেড়ে দে, তা না হলে সবাইকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এখন তো তোর বাপ বেঁচে নাই, তোদেরকে রক্ষা করবে কে? এখনো ভেবে দেখ কি করবি। এটা বলে ওই অবয়বগুলো অদৃশ্য হয়ে যায়। সোহেলের নানা বাড়ি ছিল টিনের ঘর, তার নিচে সেই পিশাচিনীকে পুঁতে রাখা হয়েছিল।
ওখানেই 2021 সালে বিল্ডিং করা হয়েছে। ওই পিশাচিনী যাতে কখনো মুক্তি না পায় এই জন্য মাটির উপরেই বিল্ডিং করা হয়েছে। বিল্ডিং করার সময় স্বপ্নে সোহেলের নানি, মা, তারপরে মামা, সোহেলের মাকেও নাকি নানান ধরনের ভয় ভীতি দেখানো হয়েছিল, কিন্তু কেউ ভয়ে থেমে থাকে নাই। এখনো সেই পিশাচিনী ওই ঘরের নিচেই বন্দী রয়েছে এবং কতদিন ওভাবে থাকবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সোহেলের মামা, খালা সহ সোহেলদের নিজেদের পরিবার এত বছর ধরে ভয়, আতঙ্ক আর চিন্তা নিয়ে জীবনযাপন করছে। কখন যেন তাদের কোন স্বজনকে হারাতে হয় সেই চিন্তায় এখনো তাদের শঙ্কায় দিন কাটছে। তো এটাই ছিল সোহেলের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, সোহেলের মামার ওই করুণ মৃত্যুতে আজও সোহেলের নানি কিন্তু কান্নাকাটি করে। নিজের চোখের সামনে তার সন্তানকে এবার ভয়ানকভাবে মরতে দেখা, এটা কোনো মা কি ভুলতে পারে? নিশ্চয়ই পারে না। ওই পিশাচিনী আজও বন্দী রয়েছে সেই ঘরের নিচে। কবে, কিভাবে, কখন মুক্তি পাবে কেউ বলতে পারে না, আল্লাহ ভালো জানেন। আর ওই পিশাচিনীকে মুক্ত করার জন্য তার পরিবারের সদস্যরা এখনো সোহেলের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো এই ঘটনাটি? নিশ্চয়ই ভয়ের এক অন্য দুনিয়াতে চলে গিয়েছিলেন। জানি না কতটুকু ভালো করে বলতে পেরেছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। এই ঘটনাটি চুয়াডাঙ্গার না, এটি শেরপুর জেলায় ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনা। এই ঘটনাটি আমি পার্সোনালি ভিন্ন রকম বলবো এই কারণে, এমন ধরনের ঘটনা আমি এখন পর্যন্ত কখনো বলিনি, শুনিওনি। আপনাদের কেউ কেউ হয়তোবা শেরপুরের যদি হয়ে থাকেন তাহলে ওই ঘটনা শুনলেও শুনতে পারেন কারো কারো মুখে, যেহেতু ওই ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন হাফিজ ভাই, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মোতালেব অন্তর। ওনার কাছে একটি ঘটনা রয়েছে, ঘটনাটি খুবই অদ্ভুত এবং ব্যতিক্রম। সেই ঘটনাটি উনি হাফিজ ভাইয়ের মাধ্যমে শেয়ার করতে চান। তো হাফিজ ভাই তার কাছে এই ঘটনাটি জানতে চাইলে পুরো ঘটনাটি উনি যখন বলেছেন, ঘটনাটির বেশ কিছু বিষয় আসলে অনেক আগের তো, আর উনিও অতটা বলতে পারেননি পুঙ্খানুপুঙ্খভাবে, তাই এই বিষয়টি আমরা যেভাবে পেয়েছি ওভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি আসলে শেরপুর জেলার কোন গ্রামে ঘটেছিল এটা অন্তর ভাইয়ের আসলে মনে নাই। ঘটনাটি এই অন্তর ভাই তার মায়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটির সময়কালও মুক্তিযুদ্ধের আগে, সঠিক সালটাও আসলে জানা যায় না। শেরপুর জেলার কোন একটা গ্রামে একটি পরিবার বসবাস করত। ওই পরিবারের সবাই মূলত বেশ ধার্মিক ছিলেন। ওই পরিবারে দুই ভাই ছিলেন, একজনের নাম হাসান, যার বয়স 14 কি 15 বছর হবে, আর ছোট ভাই যে তার নাম হচ্ছে হুসাইন, তার বয়স 8 কি 9 বছর হবে। এদের বাড়ির পাশে একটা বিশাল আম বাগান ছিল। হাসান এবং হুসাইন এবং প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীদের বাড়িতে যে বাচ্চারা আছে, ওই বাচ্চারাও ওই আম বাগানের ভিতর আমের সিজনে আম কুড়াতে যেত। ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু আমের সিজন ছিল, বলতে ওই সময় আম কাঁচা ছিল, তখনও পাক ধরেনি। তো কাঁচা আম কুড়ানোর জন্য অনেক বাচ্চাই যেত, যখন একটু বাতাস হতো তখন বাচ্চারা ওই আম বাগানের ভিতর দৌড়ে চলে যেত। তো এভাবে যাচ্ছিল বেশ কিছুদিন। হঠাৎ করে কি হয়, ওই বাগানের ভেতরে অদ্ভুত একটা মহিলাকে নাকি দেখা যেত। তার শরীরের পেছনের অংশ দেখা যেত, কিন্তু তার মুখ কেউ দেখতে পেত না। অনেক মানুষই তাকে দেখেছে দূর থেকে, যে একটা মহিলা ওই আম বাগানের ভিতরে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু যখনই মানুষজন ওই মহিলার সাথে কথা বলার জন্য আগানো শুরু করত, তখনই ওই মহিলাটা কোথায় যেন হারিয়ে যেত, কোনো একটা গাছের আড়ালে চলে যেত, আর কখনোই ওই মহিলাকে দেখা যেত না। ওই বাগানটি অনেক বড় ছিল, আর ওই বাগানের কাছাকাছি ওই রকম ভাবে কোনো ঘরবাড়িও ছিল না। অনেকেই ওই মহিলার চুল দেখেছে, সেটা নাকি অনেক লম্বা। সে যেখান দিয়ে হেঁটে যেত তার পায়ের কাছ বরাবর চুল তো থাকতোই, এবং চুল মাটি ঘেঁষেও যেতে থাকতো, এত বড় চুল। তার মুখ কেউ কখনো দেখেনি। এইবার আসি মূল ঘটনায়।
হাসান এবং হুসাইন নামে এই যে দুই ভাই, এরা সন্ধ্যার দিকে বাগানে যায় আম কুড়োতে। সাধারণত সন্ধ্যার দিকে অনেক বাচ্চারাই সেখানে যায়, ওই সময় অন্য বাচ্চারাও ছিল সেখানে। সন্ধ্যা যখন হয়ে গেল অন্য বাচ্চারা চলে আসবে, কিন্তু হাসান এবং হুসাইন এই দুই ভাই আসলে ওই সময় কোনো আম পায়নি। অন্য বাচ্চারা আম পেয়েছিল, কিন্তু ওদের ভাগ্যে ওই দিন কোনো আম জোটেনি। এই কারণে অন্য বাচ্চারা যখন চলে যাচ্ছিল তারা জিজ্ঞেস করলো, এই তোরা যাবি না? তখন এই হাসান এবং হুসাইন বলল, আমরা আরেকটু থাকবো, তোরা যা। যেহেতু ওরা আম পায়নি, মনটা খারাপ, সবাই আম পেয়ে হাতে নিয়ে বাড়িতে যাচ্ছে, এই জন্য ওরা চিন্তা করছে আরেকটু যদি বাতাস আসে কোনো আম পড়ে, সেই আমটা তুলে নিয়ে ওরা বাড়িতে যাবে। তো ওদের কথা শোনার পর অন্য বাচ্চারা চলে যায়। এরপর রাতের বেলা হাসান এবং হুসাইনের মা বাবা দেখে হাসান হুসাইন বাড়িতে নেই। অনেকক্ষণ অপেক্ষা করে, হাসান হুসাইন বাড়িতে আসে না। এরপর মা বাবা ওরা কি করেছে, প্রতিবেশী যারা আছে, যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, যারা হাসান হুসাইনের সাথে সবসময় খেলাধুলা করে, ওদের বাড়িতে যায়। ওদের বাড়িতে যাওয়ার পর তাদের মুখ থেকে শুনতে পায় যে হাসান হুসাইনকে ওরা সন্ধ্যার পরে আম বাগানে দেখেছে, এবং হাসান হুসাইনকে যখন ডাক দেয় তখন হাসান হুসাইন এই কথা বলেছে যে আমরা আরো কিছুক্ষণ থাকবো। এ কথা শোনার পর হাসান হুসাইনের মা বাবা সহ প্রতিবেশী আরো বেশ কয়েকজন লাইট নিয়ে, কেউ হারিকেন নিয়ে, কেউ মশাল নিয়ে আম বাগানে ওদেরকে খুঁজতে যায়। সবাই মিলে আম বাগান এবং আশেপাশে সব জায়গা খুঁজতে থাকে, কিন্তু হাসান এবং হুসাইনকে আর পাওয়া যায় না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন করতে করতে 10 দিন হয়ে যায়, কিন্তু হাসান আর হুসাইনকে কোথাও পাওয়া যায় না। দুই ছেলেকে হারিয়ে পরিবারে এক শোকের ছায়া নেমে আসে। আসলে সেই রাত্রে কি ঘটেছিল প্রিয় লিসেনার্স? আসলে খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল। আসলে হয়েছিল কি, সেদিন ওই দুই ভাই সন্ধ্যার পর আম বাগানে আম কুড়াচ্ছিল। এমন সময় অনেকগুলো আম হাতে নিয়ে একটা বৃদ্ধা মহিলা নাকি আসে ওদের দুই ভাইয়ের কাছে। ওই সময় তো আশেপাশে অন্য কেউ ছিল না। ওই মহিলাটা আসার পরে ওই দুই ভাইকে বলে, এই আম খাবি? আম এই দেখ, কত পাকা আম। ওই সময় কিন্তু পাকা আমের সিজন ছিল না, তখন আমগুলো ছিল কাঁচা। পাকা আম দেখে, আর এত সুন্দর টসটসে পাকা আম যখন এই দুই ভাই দেখেছে, স্বাভাবিকভাবে বাচ্চা মানুষ, তাদের খেতে ইচ্ছা জেগেছে। তখন এই দুই ভাই বলে, হ্যাঁ খাবো। তখন ওই মহিলা এই দুই ভাইকে 2টি আম দেয়। মূলত এই আম খাওয়ার সাথে সাথে যখনই দুই ভাই খাওয়া শুরু করছে, মানে কামড় দেওয়ার পরে যখনই গলার মধ্যে চলে গেছে, সাথে সাথে দুই ভাই নাকি জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন এই দুই ভাই দেখে তারা একটা কুঁড়ে ঘরের মধ্যে আছে, কিন্তু এই ঘরের জানালা দরজা সব খোলা, বন্ধ না। কিন্তু এই দুই ভাই দেখে একজন বৃদ্ধা এই ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে। ওদের জ্ঞান ফিরেছে দেখে ওই বৃদ্ধা যখন ওই ঘরে ঢুকেছে, দেখে এই বৃদ্ধার চেহারাটা খুবই ভয়ানক এবং বিদঘুটে। ওনার চেহারা দেখে এই দুই ভাই খুবই ভয় পায়। চেহারা দেখার সাথে সাথে এই ছোট ভাইটা কান্নাকাটি শুরু করে দেয়, বলে আমি মায়ের কাছে যাব। আর ওই বড় ভাই বলে যে, দাদি আমাদেরকে যেখান থেকে এনেছেন ওইখানে দিয়ে আসো। তখন ওই বৃদ্ধা বলে, তোদেরকে তো দিয়ে আসার জন্য এখানে আনি নাই রে বাপু, তোদেরকে এনেছি বলি দেওয়ার জন্য। আর কিছুদিন পর নির্দিষ্ট একটা লগ্নে তোদেরকে বলি দেব আর আমার শক্তি বৃদ্ধি করব। এই কথা শোনার পর দুই ভাই কান্নাকাটি শুরু করে দেয়। তখন ওই বৃদ্ধা ধমক টমক দিয়ে কান্না থামাতে বলেন। বড় ভাই কান্না থামালেও ছোট ভাইয়ের কান্না তো আর থামে না। এর মধ্যে কি হয়, বৃদ্ধা অনেক ধরনের ফলমূল নিয়ে আসে এবং ওই দুই ভাইকে খেতেও দেয়। বড় ভাই 2-1টা ফল খেলেও ছোট ভাই কিছুই খায় না, শুধু কান্নাই করে। এটা দেখে বৃদ্ধা খুবই বিরক্ত হতে থাকে, বাচ্চাদের ধমক টমক দিতে থাকে। এভাবে একটা দিন পার হয়ে যায়। পরদিন সকালে ওই বৃদ্ধা দুই ভাইকে বলে, এই শোন, আজকে আমি অনেক দূরে যাব, তোরা কিন্তু এই কুঁড়ে ঘর থেকে বাইরে বের হবি না। তো এই কথা বলে ওই বৃদ্ধা চলে যায়।
ওই বৃদ্ধা যখন চলে গেছে, ওই দুই ভাই যখন বুঝতে পারে, ওরা ওখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ দরজা জানলা তো সবই খোলা। ঘর থেকে বেরোনোর পরেই দেখে ওই বৃদ্ধা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধাকে দেখে দুই ভাই তো খুবই ভয় পায়। তারা আবার ঘরে চলে আসে। বৃদ্ধা আবার এসে তাদেরকে ধমক ধমক দেয়, এই বলেছিলাম না বাইরে যাবি না, আবার পালানোর চেষ্টা করেছিস, কোনো লাভ নাই, পালাতে পারবি না। তো এই দুই ভাই সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। যতই ওই বৃদ্ধা ছোট ভাইকে ধমক টমক দেয় বা বুঝায়, কিন্তু ছোট ভাই বলে যে আমি মায়ের কাছে যাব, আমি বাড়িতে যাব। তো এভাবে চলে যায় আর একটা দিন। তৃতীয় দিন ওই বৃদ্ধা বলে, আজকে আমি বাড়ির কাছেই থাকবো, তোরা কিন্তু ঘর থেকে কেউ বের হবি না। এই বলে বৃদ্ধা চলে যায়। এরপর সেই দিন বৃদ্ধা অনেক দেরি করে নাকি আসে। এইভাবে 7 থেকে 8 দিন যাওয়ার পর বড় ভাই বুঝতে পারে এই বৃদ্ধা যেদিন কাছে থাকার কথা বলে সেই দিন অনেক দেরি করে আসে, আর যেদিন বলে অনেক দূরে যাব সেদিন নাকি কাছাকাছি থাকে। তোরা বুঝতে পারে যে কোন দিন পালাতে হবে। এরপর যেদিন ওই বৃদ্ধা বলে আজ আমি কাছেই থাকবো, তোরা বের হবি না, এই বলে যখন ওই বৃদ্ধা চলে যায়, তখন দুই ভাই ঘর থেকে বের হয়ে চারদিকে শুধু জঙ্গল দেখতে পায়, অপরিচিত একটা জঙ্গল। এরপর ওরা একদিকে দৌড়াতে থাকে, মানে একটা লক্ষ্য ধরে দৌড় শুরু করে। কিন্তু ওরা যতই দৌড়াক না কেন, ঘুরে ঘুরে বারবার ওই কুঁড়ে ঘরের কাছেই ওরা চলে আসে। দুই ভাই সারাদিন পালানোর চেষ্টা করে, কিন্তু যেদিক দিয়েই যাক না কেন ওই ঘরের কাছেই ওরা চলে আসে। তখন ওরা বুঝতে পারে এই বৃদ্ধা না চাইলে কোনোভাবেই তারা বের হতে পারবে না। এরপর যখন ওই বৃদ্ধা আসে সন্ধ্যার দিকে, ওই দুই ভাই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। এটা দেখে এক পর্যায়ে ওই বৃদ্ধার মনে দয়া মায়ার সৃষ্টি হয়। সে বলে, ঠিক আছে, আমি তোদের মারবো না, ছেড়ে দিব, তোদেরকে পাঠিয়ে দেব, কিন্তু আমি তোদেরকে দিয়ে আসতে পারবো না রে, কারণ আমি যেই পদ্ধতিতে তোদেরকে নিয়ে এসেছি, আমি একই পদ্ধতিতে তোদেরকে দিয়ে আসতে পারবো না, আর আমি নিজে গিয়ে দিয়ে আসাটা আমার ক্ষমতার বাইরে। খুব ভয়ানক একটা পদ্ধতি অবলম্বন করলেই শুধু তোরা এখান থেকে বেরোতে পারবি, এটাই আমার ক্ষমতা, এইভাবেই তোদেরকে আমি দিয়ে আসতে পারবো, এছাড়া কোনোভাবেই আর দিয়ে আসতে পারবো না। কিন্তু মনে রাখিস, তোরা ছোট মানুষ, কিন্তু একটু এদিক ওদিক হলে ভয়ানক বিপদ হয়ে যাবে। তখন বড় ভাই বলে, কিভাবে যাব আমাকে একটু বলে দেন, আমি বিষয়টা খেয়াল রাখবো। তখন ওই বৃদ্ধা বলেন যে তোদেরকে একটা ডালে আমি উঠিয়ে দেব, এই ডালের উপর শুধু বসে থাকবি, কিন্তু মনে রাখিস এই ডালটি মাটি স্পর্শ করার আগেই তোরা লাফ দিয়ে নেমে যাবি। যদি কোনো কারণে তোদের নামার আগে তোদেরকে নিয়ে এই ডালটি মাটি স্পর্শ করে, তাহলে এই ডালটি অজগর সাপের মতো তোদেরকে পেঁচিয়ে ধরবে, চাপ দিয়ে ধরবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই ডালের হাত থেকে তোদেরকে বাঁচাবে, কারণ এটা কোনো সাধারণ ডাল না, এটা ভিন্ন ধর্মী একটা ডাল। শুধু এই ডালের মাধ্যম দিয়ে তোদেরকে আমি পাঠাতে পারবো। তখন বড় ভাই বলে, ঠিক আছে, আপনি এই ব্যবস্থাই করুন। তখন বলে, আজকের মতো ঘুমা, কালকে রাতের বেলা আমি তোদেরকে পাঠানোর ব্যবস্থা করব, আর আমি কথা দিছি তোদেরকে পাঠাবই, তোদেরকে মারবো না, যা। তো ওই রাতের মতো ওরা ঘুমায়। পরের দিন যে খাবারগুলো দিয়েছিল সেগুলো ওরা খায়ও। রাতের বেলা ওই বৃদ্ধা 3 ডালের, মানে এমন একটা ডাল, ওই ডালের ডানে বায়ের সামনের দিকে আবার আরো 3টা ডাল বেরিয়েছে, মানে শাখা ডাল বেরিয়েছে, এরকম একটা ডাল নিয়ে আসে। মানে ডাল বলতে এটা 3টা ডালের একটা গাছের মতো আর কি, একটা গাছই বলা যায়। তো এরকম একটা বলা যায় যে গাছ নিয়ে আসেন, 3টা ডাল ছিল ওখানে। তো ওই দুই ভাইকে গাছের 2 ডালে বসিয়ে দেন উনি, আর 3 নাম্বার যে ডালটা সেটা মাথার দিকে ধরে উনি কিছু একটা বলে বলেন, যা চলে যা, ওদেরকে নিয়ে ওদের জায়গায় দিয়ে আয়, ওই আম বাগানে দিয়ে আয়। ছোট ভাইকে সামনের দিকে বসিয়ে দিয়েছিলেন, যাতে করে ছোট ভাই যাতে যদি ঘুমিয়েও যায়, বড় ভাই নামার সময় যেন ছোট ভাইকে নিয়ে দ্রুত লাফ দিতে পারে। এটা বলেও দিয়েছিলেন, বৃদ্ধা বারবার সতর্ক করে দিয়েছিলেন বড় ভাইকে, সাবধান, মনে রাখিস এই গাছটি কিন্তু উড়ে উড়ে যাবে, তোরা চোখ বন্ধ করে রাখার দরকার নাই, চোখ খুলেই থাকবি, শুধু খেয়াল রাখবি মাটিতে কখন নামে। ওই গাছটা কিন্তু খুব বেশি বড় ছিল না, মানে ওই যে 3টা ডালের যে গাছটা,
বড় ভাই যেখানে বসেছে যেই ডালটাতে, তার সর্বোচ্চ 1 হাত নিচেই হয়তোবা মাটি স্পর্শ করবে, মানে বামন টাইপের একটা গাছ। এই কারণে বারবার বলে দিয়েছিল লাফ দিয়ে নামবি ছোট ভাইকে সাথে নিয়ে, ঘুমিয়ে যাস না কিন্তু, কারণ এমনটা একটা মায়াজাল সৃষ্টি হবে, তোরা কিন্তু ঘুমিয়ে যেতে পারিস, আমার ভয় হয় তোরা ঘুমিয়ে যেতে পারবি, এই জন্য সাবধান, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তোরা চলে আসবি, আর তোরা লোকালয় দেখতেও পারবি, চোখ বন্ধ করবি না কিন্তু। এরকম ভালো করে ওই বৃদ্ধা পরামর্শ দেয় দুই ভাইকে, বিশেষ করে বড় ভাইকে। তো বৃদ্ধার মনে আসলে ওদের জন্য দয়ামায়ার সৃষ্টি হয়েছিল, যার কারণেই একটা অসম্ভবকে সম্ভব করার পদক্ষেপ উনি নিয়েছিলেন। গাছটি নাকি ওদেরকে নিয়ে উঠতে শুরু করে, দুই ভাই দেখছিল সেটা। খুবই অল্প সময়ের মধ্যে বড় ভাই খেয়াল করে ওরা লোকালয়ে চলে এসেছে। লোকালয়ের অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে কিছু ঘরবাড়ি উপর থেকে দেখা যাচ্ছে। ডালটা যে খুব বেশি উঁচু দিয়ে বা ওই গাছটা যে খুব বেশি উঁচু দিয়ে উঠছিল বিষয়টা এরকম না। এদিকে কি হয়েছে, হঠাৎ করে নাকি ওই বড় ভাইয়ের ঘুম চেপে বসে চোখে, আর ছোট ভাইয়েরও ওই সময় ঘুম চেপে বসেছে। অনেক চেষ্টা করে চোখ খোলা রাখতে পারছিল না। ওদের জ্ঞানটা তখনই ফেরত আসে যখন দেখে এই ডালগুলো ওদেরকে চেপে ধরেছে। মূলত যখনই একটা ঝাঁকুনি লাগে, তার মানে হচ্ছে ওই 3 ডালওয়ালা গাছটা মাটিতে স্পর্শ করেছে। তখন যখন ঝাঁকুনি লেগেছে, তখন ওই বড় ভাই এবং ছোট ভাই দুজনেরই হুঁশ ফেরে, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসছিল। তখন ওরা নামতে যখন যাবে, তখন 3টা ডাল ওদেরকে পেঁচিয়ে ধরে। এদিকে ওরা তো চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন আর একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই হাসান এবং হোসেনের বাবা, উনি স্বপ্নে দেখছেন যে ওই আমবাগানের ভিতরে তার 2 সন্তান চিৎকার করছে, কেউ যেন ওদেরকে আটকে রেখেছে। তো এটা দেখার পর ওর ঘুম ভেঙে যায়। ওর মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতে থাকে যে এমন স্বপ্নটা আমি কেন দেখলাম। উনি চিন্তা করেন যে যাই তো আমি একটু আমবাগানের দিকে। উনি ওনার স্ত্রীকে ডাকেন যে এরকম একটা স্বপ্ন দেখেছি, একটু আমবাগানের দিকে যেতে চাই। ওনার স্ত্রী ওনার সাথে ওঠেন। ওনারা একটা হারিকেন নিয়ে, একজনের হাতে একটা হারিকেন আর একজনের হাতে একটা টর্চ, এটা নিয়ে ওনারা বের হন। সত্যি আমবাগানের কাছাকাছি যেতেই 2 সন্তানের চিৎকার ওনারা শুনতে পান। দ্রুত ওখানে যান, গিয়ে দেখেন একটি ডাল, ওই ডালটা 2 সন্তানকে অদ্ভুতভাবে পেঁচিয়ে মাটির সাথে লাগিয়ে রেখেছে এবং আস্তে আস্তে তাদেরকে নাকি চাপ দিচ্ছে। এটা দেখার পর ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনাদের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে, যে যার মতো ওই 2 সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকেন। অদ্ভুত ব্যাপার হলো, ওই ডালটা কাটার জন্য যে যতই চেষ্টা করুক না কেন, চেষ্টা সফল হচ্ছিল না। ডালটা কাটার জন্য যত ধারালো দা বা কুড়াল দিয়ে আঘাত করা হোক না কেন, ওই কুড়াল নাকি ভোঁতা হয়ে যাচ্ছিল, ধারালো অংশ ভেঙে যাচ্ছিল। তারপরে যতটুকু কাটতেও যদি সক্ষম হয় কিছুটা অংশ, ওরা নাকি আবার ঠিক হয়ে যাচ্ছিল। কোনোভাবেই ওদেরকে বের করা যাচ্ছিল না, আর ডাল আস্তে আস্তে ওদেরকে চাপ দিয়ে ধরছিল। এদিকে সকাল হয়ে যায়, বহু মানুষ এই দৃশ্য দেখতে আসে। যেই আসুক না কেন ছাড়ানোর চেষ্টা করছে, অনেকে অনেক দোয়া দুরুদ পড়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এটা যে কি গাছ, কিসের ডাল, এটাও বুঝতে পারছিল না। এদিকে আস্তে আস্তে কিন্তু ওই 2 ছেলেকে, মানে হাসান এবং হোসেনকে চাপ দিয়ে ধরেই রেখেছে এবং আস্তে আস্তে আরো বেশি করে চাপ দিচ্ছে। অজগর সাপ যেমন শিকারকে খাওয়ার আগে পেঁচিয়ে ধরে আস্তে আস্তে চাপ দিয়ে ভিতরে হাড়গোড় সব ভেঙে ফেলে, ঠিক তেমনটাই। এদিকে ওই 2 বাচ্চা ওখানে আটকে আছে, কান্নাকাটি করছে। 2 বাচ্চার মা বাবাও তাদের সন্তানদের পাশে থাকারই সিদ্ধান্ত নেন। ওখানেই খাওয়া দাওয়া করছে তারা, ওইটার ভিতরেই ক্ষুধা লাগছে, আবার ওখানেই তাদের জরুরত সারছে, মা বাবা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আর আস্তে আস্তে চাপ কিন্তু বেড়ে যায়। একটা পর্যায়ে 2 ভাইয়ের ওখানে মৃত্যু হয়। চোখের সামনে 2 ভাইয়ের মৃত্যু মা বাবা দেখেছে। 2 ভাইয়ের মৃত্যু হওয়ার পর ওদের লাশটা তো ছেড়ে দেবে ওই মায়াবী ডাল, না তাও হয়নি। ওদের ডেড বডিটাও ওখান থেকে বের করা সম্ভব হয়নি, ওখানেই নাকি পড়েছিল। ইভেন কোনো পাখি বা পশু যে ওই ডেড বডিকে খাওয়ার চেষ্টা করবে, সেটাও কেউ নাকি করতে পারেনি, ওটার কাছেও কেউ আসেনি। ওই ডেড বডিটা ওভাবেই মাটির সাথে মিশে যায়। হাড়গোড়ও নাকি ওই
ডালের ভেতর থেকে ছাড়ানো সম্ভব হয়নি। আস্তে আস্তে একটা সময় ওই ডালটা মাটির সাথে মিশে যেতে থাকে, মাটির নিচে চলে যেতে থাকে, ওভাবেই শুকিয়ে যেতে থাকে। একটা সময় নাকি ওই গাছ থেকে একটা গাছ হয়েছিল। 2010 সালের দিকে এক ঝড়ে ওই গাছটি উপড়ে যায়, ওখানেই শুকিয়ে গাছটি মাটির সাথেও মিশে যায়। এটি একটি অদ্ভুত সত্য ঘটনা। কোন গ্রামে ঘটেছিল এটা জানাতে পারেননি। যদি ওই এলাকার কেউ ওই গ্রামের নাম জেনে থাকেন তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন প্রিয় লিসেনার্স।